ওকে, হ্যাঁ রেকর্ড স্টার্ট হয়েছে। দাও তুমি স্লাইডে দাও। না, আপনি এবার ক্লাসের লিংক শেয়ার করে দেন, আমি তো জয়েন। হুম। আসসালামু আলাইকুম, আছেন সবাই? তামান্না আক্তার আপু, আপনার ওখান থেকে শব্দ হচ্ছে। আমার এখান থেকে সাউন্ড হচ্ছে না। পার্টিসিপেন্টসদের কেউ একজন আনমিউট করা, তার থেকে ঝিঝি পোকার সাউন্ড আসছে। তারা সবাই কি এক্সাম দেন ঠিক মতো? জি ভাইয়া। জি ভাইয়া, এক্সাম দিছি। শুক্রবারের প্রস্তুতি কেমন? লাইসেন্সে যারা আছেন, যারা সাইডের আলহামদুলিল্লাহ, নিতে দোয়া পারবে, করিয়েন। যারা মোটামুটি। সাইডের নিতে পারবে 100 মার্ক আমাদের সাইডের নিতে পারবে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। কি পানিশমেন্ট? আর যারা পোস্ট বেসিক আছেন, আপনারা 50-এর নিচে পাইলে আপনাদেরও পানিশমেন্ট দেওয়া হবে। আর মাসিক পরীক্ষা নিব, এই মাসিক পরীক্ষা নেওয়ার জন্য আপনাদের একটা গিফট দিব। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবেন, হুডি, গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে হুডি গিফট দেওয়া হবে। আপনাদের 12টা 13টা ক্লাস হয়েছে তাই না? আর 7টা ক্লাস হলেই 20টা ক্লাস শেষ করার পর ওই 20টা ক্লাসের উপরে মাসিক পরীক্ষা নিব। সেই পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসবে তাদেরকে হুডি উপহার করা হবে, একদম বাসায় পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারি মাধ্যমে। ভালো করে পড়াশোনা করবেন। লাইসেন্স যারা আছেন সবাই জানি আমরা 100% পাস করতে পারি মার্কসে। তো আমাদের ম্যাডাম, স্টুডেন্ট কতজন আজকে জয়েন করবে? 25 জন হয়ে জয়েন করছে। দেখো আর আস্তে আস্তে জয়েন হোক, আপনি ক্লাস শুরু করেন ম্যাডাম। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি তামান্না, গার্ডিয়ান নার্সিং এবং কোচিং এর পক্ষ থেকে। আজকে আমরা যে টপিকটি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে অক্সিজেন থেরাপি। সবাই আমাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন আশা করি। সবাই কি স্লাইডটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একজন আনমিউট করে আমাকে বলেন। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা কিছু ইন্ট্রো দিব। আমরা সবাই জানি যে আমরা ন্যাচারালি এয়ার থেকে অক্সিজেন নেই, তাই তো? কিন্তু এমন কোন সিচুয়েশন যদি তৈরি হয় যখন আমরা ন্যাচারালি এয়ার থেকে আর অক্সিজেন নিতে পারছি না, এমন সিচুয়েশন তৈরি হয় যে
অক্সিজেন হয়তো নিচ্ছি কিন্তু ওইটা আমার জন্য পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, বা আমার টিস্যু লেভেলে ব্লাড লেভেলে গিয়ে পৌঁছাচ্ছে না, বা আমার রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমাদের দরকার হয় বাইরে থেকে তাকে এক্সট্রা করে অক্সিজেন দেওয়ার জন্য। অক্সিজেন আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা তখনই আমরা বুঝতে পারি যখন আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হয়, যখন অক্সিজেনের অভাবে আমাদের শ্বাসকষ্ট তৈরি হয়। যখন আমাদের শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয় তখন আমরা বুঝি আল্লাহ তাআলা প্রদত্ত এই অক্সিজেন আমাদের জন্য কত বড় নিয়ামত। বিশেষ করে প্রাইভেট হসপিটাল গুলোতে যখন রোগীরা ভর্তি থাকে তখন দেখা যায় অক্সিজেনের বিলই হচ্ছে হাজার হাজার টাকা। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ যে অক্সিজেন থেরাপি, যেটার মাধ্যমে রোগীর জীবন বাঁচানো হয়, এই অক্সিজেন থেরাপি আমরা কিভাবে দেই, কেন দেয়া হয়, কখন দেয়া হয়, এই সম্পর্কে আজকে আমরা ডিটেলস জানবো। এর মধ্যে আমাদের সাথে 26 জন জয়েন করেছে। আমরা আজকের ক্লাস শুরু করব। প্রথমে আমরা জেনে নিব অক্সিজেন কি। অক্সিজেন হচ্ছে একটা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস, যেটা আমাদের বডি ফাংশন প্রপারলি করে বেঁচে থাকার জন্য প্রয়োজন। আর সেটাই আমাদের এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। Oxygen is a colorless, odorless, tasteless gas that is essential for our body to function properly and to survive. যেটা আমি আপনাদের বাংলায় বলেছি যে এটা হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস এবং আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। The air that we breathe contain approximately 21% oxygen. এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার লাইসেন্স পরীক্ষার্থী আছো এবং যারা আমাদের পোস্ট বেসিকের অ্যাডমিশনের স্টুডেন্ট আছেন, তাদের সবার জন্য ইম্পর্টেন্ট যে আমাদের এয়ারে কত পার্সেন্ট অক্সিজেন থাকে। এটি বারবারই প্রশ্নে এসেছিল, আমি দেখেছি আমাদের বিগত বছরের প্রশ্নগুলোতে। সো এটা সবাই মনে রাখার চেষ্টা করবেন। The air we breathe contain approximately 21% oxygen. In healthy individuals, oxygen is absorbed from the air in adequate amounts, but certain disease condition can prevent some people from absorbing enough oxygen. যেটা আমি এতক্ষণ আপনাদের বাংলায় বলেছি যে যখন আমি সুস্থ থাকতেছি বা একজন মানুষ যখন সুস্থ অবস্থায় থাকে তখন সে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বাতাস থেকেই নিতে পারে, কিন্তু কিছু ডিজিজ কন্ডিশন, যেমন তার লাংস যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, নিউমোনিয়া, তারপরে হচ্ছে সিওপিডি, এই ধরনের পেশেন্টরা আমাদের শ্বাস নিতে পারে না। তখন আমাদেরকে, বা সে শ্বাস নিলেও যে অক্সিজেনটা সে গ্রহণ করতেছে ওইটা হয়তো তার বডিতে কোনো কারণে অ্যাবজর্ব করতে পারতেছে না, তখন আমাদের কি করতে হয়, তাকে বাইরে থেকে এক্সট্রা সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হয়। অক্সিজেন থেরাপি ইজ এ লাইফ সেভিং ট্রিটমেন্ট। এই যে আমরা অক্সিজেন থেরাপি সম্পর্কে পড়বো, এটা আসলে একটা লাইফ সেভিং ট্রিটমেন্ট। আমরা জানি হসপিটালে আমরা কম বেশি সবাই কাজ করেছি যে যখন একটা পেশেন্টের স্যাচুরেশন লেভেল কমে যায় তখন সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হতে পারে, তার মৃত্যু ঝুঁকি থাকে ওই সময়টাতে। ওই টাইমটাতে আমাদের রোগীর জন্য অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। সো অ্যাজ এ নার্স উই মাস্ট অ্যাকুয়ার দ্য নলেজ অ্যান্ড ডেভেলপ দ্য স্কিল টু প্রোভাইড অক্সিজেন থেরাপি। তো নার্স হিসেবে আমার দায়িত্ব হচ্ছে এই অক্সিজেন সম্পর্কে, অক্সিজেন থেরাপি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে আমাদের রোগীকে অক্সিজেন দেয়া, যেন তার ওই জীবন মরণের যে ঝুঁকি এই সময়টাতে আমরা তাকে অক্সিজেন দিয়ে বাঁচাতে পারি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি। গ্যাস সিলিন্ডারের কালারটা হচ্ছে গ্রিন। আমাদের কোনো কোনো জায়গায় ব্ল্যাকও থাকে আর উপরের অংশটা হোয়াইট থাকে। তো আমাদের এটা অনেক সময় প্রশ্নে আসে যে হচ্ছে আমাদের অক্সিজেন সিলিন্ডারের কালার কি। তাহলে এটা সবাই কেয়ারফুলি লক্ষ্য করবেন, আমাদের অক্সিজেন সিলিন্ডারের কালার ব্ল্যাক থাকে, হোয়াইট থাকে আর গ্রিন থাকে। অপশনে আমাদের যেটা থাকবে আমরা সেটা অ্যান্সার করব। আপনাদের সুবিধার জন্য আমি দুইটা ডেফিনেশন এখানে রেখেছি অক্সিজেন থেরাপি কি, আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা চাইলে একটা পড়ে বাকি আরেকটা স্কিপ করতে পারেন। Oxygen therapy refers to the administration of supplemental oxygen as a part of managing illness. আমাদের কোন রোগ থেকে বা রোগী শ্বাসকষ্ট হচ্ছে এই ধরনের কোন রোগ ম্যানেজ করার জন্য আমরা সাপ্লিমেন্ট হিসেবে যে অক্সিজেন দেই, অক্সিজেন মাস্ক দিয়ে আর্টিফিশিয়ালি যে অক্সিজেন দেই, এই যে দেয়ার এই প্রসিডিউরটা, এটাই হচ্ছে আমাদের অক্সিজেন থেরাপি। ঠিক আছে, second definition টা আমাদের oxygen therapy is a treatment that provide extra oxygen that is essential for cell metabolism. এখানে আমরা একটা নতুন ওয়ার্ড পেয়েছি সেল মেটাবলিজমের জন্য। আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে সেগুলোর বিপাকীয় কার্য সম্পাদনের জন্য
অক্সিজেন থেরাপি একটা ট্রিটমেন্ট হিসেবে দেয়া হয়। অ্যান্ড টিস্যু অক্সিজেনেশন, অনেক সময় আমাদের টিস্যু লেভেলে অক্সিজেন কমে যায়, সেটার ঘাটতি পূরণ করার জন্য এবং নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনকে সচল রাখার জন্য আমরা অক্সিজেন থেরাপি দিয়ে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন নার্স একটা বাচ্চাকে খুব সুন্দর করে অক্সিজেন দিচ্ছে অক্সিজেন মাস্ক দিয়ে। এই দৃশ্য আমরা সবাই দেখেছি, তাও আরেকবার দেখে নিলাম। এখন আমরা জানবো কোন উদ্দেশ্যে আমরা অক্সিজেন থেরাপি দিব। সাপোর্টিং ভাইটাল অর্গান ফাংশন। আচ্ছা, এখানে আমাদের ভাইটাল অর্গানের ফাংশনকে ঠিক রাখার জন্য, কারণ আমরা জানি যে যখনই আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হবে তখনই আমাদের প্রথমেই ভাইটাল অর্গানগুলো ড্যামেজ হতে থাকে। ভাইটাল অর্গান ড্যামেজ হওয়া মানে এটা তার জন্য অনেক বড় একটা ড্যামেজ। এই ড্যামেজের কারণে রোগীর অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, রোগী কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে। তারপরে হচ্ছে রোগী শকে চলে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, রোগী প্যারালাইজড হয়ে যেতে পারে। এই জন্য আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে আমাদের ভাইটাল অর্গানকে সাপোর্ট করার জন্য আমরা অক্সিজেন থেরাপি দিয়ে থাকি। এখন আপনারা আমাকে একজন আনমিউট করে বলেন আমাদের ভাইটাল অর্গান গুলো কি কি? হার্ট, লাংস, কিডনি, ব্রেন। হ্যাঁ, যে বলেছেন ঠিক আছে। আমাদের আরো কিছু ভাইটাল অর্গান রয়েছে, সবগুলো যে আমাকে বলতে পারবেন সে কাইন্ডলি আনমিউট করে আমাকে বলেন। ভুল হলে সমস্যা নাই, আমি অবশ্যই আবার কারেকশন করে দিব। ম্যাডাম হচ্ছে ব্রেইন, তারপর হচ্ছে লাংস, তারপর হচ্ছে হার্ট, কিডনি, এগুলাই হচ্ছে ভাইটাল অর্গানের ভিতরে পড়ে। এখন আমি আপনাদেরকে বলি, আমরা প্রথমে অ্যানাটমিক্যালি উপর থেকে নিচের দিকে যাব। আমাদের প্রথমে আমাদের মনে রাখার সুবিধার্থে আমাদের ফার্স্ট ভাইটাল অর্গান যেটাকে আমরা ধরি সেটা হচ্ছে আমাদের ব্রেইন, এরপরে আমাদের হার্ট, লাংস, লিভার অ্যান্ড 2 কিডনিস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ভাইটাল অর্গান। তো আমাদের এই ভাইটাল অর্গান গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের অক্সিজেন থেরাপির প্রয়োজন হতে পারে। অক্সিজেন থেরাপি ইজ এ কি ট্রিটমেন্ট ইন রেসপিরেটরি কেয়ার। আমাদের অনেক সময় রেসপিরেটরি সিস্টেম যেটা আমাদের যদি কোনো কারণে ড্যামেজ হয় বা কোনো ধরনের সমস্যা হয়, যেমন আমাদের ফুসফুসে যদি কোনো ধরনের সমস্যা হয়, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ওখানে যেতে পারছে না বা আউট হতে পারতেছে না, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেন থেরাপির প্রয়োজন হয় টু রিলিভ ডিসনিয়া। গতকালকে আমার ক্লাসে যারা যুক্ত ছিলেন তারা সবাই জানি আমরা এই টার্মটা পড়েছি। ডিসনিয়া মানে শ্বাসকষ্ট। কারো যদি শ্বাসকষ্ট হয় সেটা অবশ্যই অক্সিজেনের অভাবেই হয়। তো এই শ্বাসকষ্ট দূর করার জন্য আমরা হচ্ছে অক্সিজেন থেরাপি দেয়া লাগে টু রিডিউস হাইপোক্সেমিয়া এন্ড হাইপোক্সিয়া। দেখো এই দুইটা আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন সবাই জানেন এটা আমাদের খুবই জনপ্রিয় দুইটা টার্ম। প্রত্যেকবারই কিছু না কিছু প্রশ্ন এই দুইটা টার্মকে ঘিরে আসেই। আপনারা যারা বিগত সালের প্রশ্ন সলভ করেছেন অনেকেই জানেন হয়তো। এখন আপনারা একজন আমাকে বলেন এই হাইপোক্সেমিয়া এবং হাইপোক্সিয়া এই দুইটা আসলে কি? কে বলতে পারবেন? হাইপোক্সিমিয়া হলো রক্তে অক্সিজেনের ঘাটতি, আর হাইপোক্সিয়া সেলে অক্সিজেনের ঘাটতি। আপনি যে অ্যান্সার করেছেন কাইন্ডলি আরেকবার একটু বলবেন। আপনার নেটটা মেবি খুবই ডিস্টার্বিং, একটু প্রবলেম করছে, আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, আরেকবার বলেন। হাইপোক্সিমিয়া হলো ব্লাডে অক্সিজেনের ঘাটতি, হুম, আর হাইপোক্সিয়া হলো সেলে অক্সিজেনের ঘাটতি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ঠিক আছে। হাইপোক্সেমিয়া হচ্ছে লো লেভেল অফ অক্সিজেন ইন ব্লাড। ঠিক আছে, আমাদের ব্লাডে যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকবে না সেটাকে আমরা বলতেছি হাইপোক্সেমিয়া। আর হাইপোক্সিয়া হচ্ছে আমাদের টিস্যু, আমাদের কোষগুলো যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ না পায় সেটাকে আমরা বলছি হাইপোক্সিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা জেনে নিব ইন্ডিকেশন অফ অক্সিজেন থেরাপি। কোন কোন সিমটম গুলো দেখলে বা সাইন গুলো দেখলে বা কোন ক্ষেত্রে আমাদের অক্সিজেন থেরাপির প্রয়োজন হতে পারে সেটা আমরা জেনে নিব।
আমাদের যদি রেসপিরেটরি কোনো ডিজিজ থাকে, এই যে আমাদের রেসপিরেটরি সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রাকিয়া থেকে শুরু করে লাংস পর্যন্ত, এর মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে, যেমন অক্সিজেন ডেলিভারি হচ্ছে না, ওর অ্যালভিওলায়ে পানি আছে, যদি আমরা এটা আলাদা করে পড়বো, অ্যালভিওলায় পানি আছে বা কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ স্যাচুরেশন মেনটেন করা সম্ভব হচ্ছে না, এই ধরনের রেসপিরেটরি যে ডিজিজ গুলো আছে, এই রেসপিরেটরি ডিজিজে আমাদের অক্সিজেন থেরাপি দেওয়ার প্রয়োজন হয়। পালমোনারি ইডেমা, পালমোনারি ইডেমা হচ্ছে আমাদের লাংসে পানি জমে যাওয়া। হ্যাঁ, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, যখন লাংসে পানি জমে যায়, রোগীর প্রচন্ড রকম শ্বাসকষ্ট হয়, সেই রোগীকে মানে 2 মিনিটও রাখা সম্ভব হয় না, রোগী একদম ঘুমাতেই পারে না, তাকে সব সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে বসে থাকতে হচ্ছে। এটা আপনার বলে দিতে হবে না, রোগী নিজেই বুঝতে পারে যে সে কোনোভাবেই শুইতে পারতেছে না, তার খুব বেশি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কারণ তার লাংসে অনেক বেশি পানি, তার যে অক্সিজেনটা ঢুকে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড আর ওয়াশ আউট হতে পারে না। যখন আপনি অক্সিজেনের ফ্লো বাড়িয়ে অক্সিজেন দিবেন, তখন সেই ফ্লোর কিছুটা গতির কারণে কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়, এছাড়া হয় না। এই জন্য রোগীর পর খুবই শ্বাসকষ্ট হয়। তাই পালমোনারি ইডেমা যাদের থাকবে, তাদেরকে আমাদের অক্সিজেন থেরাপি দেওয়ার প্রয়োজন হয়। এছাড়া মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই টার্মটার সাথে আপনারা সকলেই পরিচিত। মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে আমাদের কোনো একটা আর্টারি ড্যামেজ হয়ে যাওয়া। এখন মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আমাদের কেন অক্সিজেন থেরাপির প্রয়োজন হয়? মায়োকার্ডিয়াল ইনফার্কশনে যখন আমার একটা আর্টারি ড্যামেজ হয়ে গেল বা ব্লক হয়ে গেল, তখন কি হচ্ছে, হার্টের ওই চেম্বারে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেতে পারতেছে না। তো হার্টের অন্য একটা চেম্বার কি করবে, অনেক বেশি লোড নিয়ে ওই একটা চেম্বারের বা দুইটা চেম্বারের মাধ্যমে সে কাজ করার চেষ্টা করবে, ব্লাড পাম্প করার চেষ্টা করবে, পুরো বডিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তখন যদি তাকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না দেওয়া হয়, সে এই অতিরিক্ত লোডটা নিতে পারে না। যে অল্প পরিমাণ রক্ত সে পাম্প করতেছে, সেটার মধ্যে যদি বেশি মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকে, তখন পেশেন্টের হাইপোক্সেমিয়া ডেভেলপ করবে, তার ব্লাড লেভেলে অক্সিজেন কমে যাবে এবং পেশেন্ট তখন খারাপ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তাই মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্টকে আমাদের অক্সিজেন থেরাপি দেওয়ার প্রয়োজন হয়। এরপরে দেখতে পাচ্ছেন সায়ানোসিস। সায়ানোসিস কি আমরা সবাই জানি, আমাদের যখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয় টিস্যু লেভেলে বা ব্লাডে হাইপোক্সেমিয়া বা হাইপোক্সিয়া এই ধরনের সমস্যা হয়, তখন এই যে হাতগুলো, আমাদের পেরিফেরি যে অর্গানগুলো আছে, হাত পা বা এই অর্গানগুলো নীল হয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে আমরা তো বুঝতেই পারছি পেশেন্টের আমাদের অক্সিজেন বা স্যাচুরেশন কমে যাচ্ছে, তার বডিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে অক্সিজেন দিব। এরপরে দেখতে পাচ্ছেন শকের পেশেন্ট। শকের পেশেন্টের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যায়। ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে আমরা কি জানি, ব্লাডের মাধ্যমে হিমোগ্লোবিন কি করে, অক্সিজেনটাকে ব্লাডের মধ্যে নিয়ে যায়। হ্যাঁ, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে পুরো বডিতে হচ্ছে অক্সিজেনটাকে নিয়ে যায়, অক্সিজেন ক্যারি করে। কিন্তু যখন ব্লাড প্রেশার কমে যাবে, পুরো বডিতে আমার অক্সিজেন যেতে পারছে না, যেহেতু তার ব্লাড প্রেশার কম, সেই ক্ষেত্রে আমাদের পেশেন্টকে অক্সিজেন থেরাপি দিতে হবে। আফটার সিভিয়ার হেমোরেজ, যদি কোনো পেশেন্টের অনেক বেশি ব্লিডিং হয়, সেম শকের ক্ষেত্রে যেটা বললাম, যে হচ্ছে তার তখন হিমোগ্লোবিন কমে যাবে। ব্লাড বের হয়ে যাওয়া মানেই তো আমার হিমোগ্লোবিন কমে যাওয়া। হিমোগ্লোবিন যখন কমে যাবে, হিমোগ্লোবিন কমে গেলে পর্যাপ্ত অক্সিজেন বডি সরবরাহ পাবে না, তখন তার শ্বাসকষ্ট শুরু হবে। তাই সিভিয়ার হেমোরেজ যখন হবে, অনেক বেশি ব্লাড লস হবে, তখন আমাদের রোগীকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চেস্ট ট্রমা। চেস্ট ট্রমা মানেই তো আমাদের লাংসের উপর একটা এফেক্ট পড়া, তখন আমাদের পর্যাপ্ত অক্সিজেনেশন হয় না, তখন রোগীকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। পেশেন্ট আন্ডার অ্যানেস্থেসিয়া, সবাই জানেন অ্যানেস্থেসিয়া পেশেন্টকে আমরা কি করি, তখন পেশেন্টের আসলে নিজে নিজে শ্বাস নেওয়ার ক্যাপাবিলিটিটা কমে যায়। এখানে আসলে
আমরা অ্যানেস্থেসিয়া বলতে এই জায়গায় আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, আমরা জেনারেল অ্যানেস্থেসিয়াকেই বোঝানো হচ্ছে, যেখানে রোগী ভেন্টিলেটরে থাকে, মানে পুরো মেশিন তাকে সাপোর্ট দিচ্ছে, মেশিনের মাধ্যমেই রোগী শ্বাস নিচ্ছে এবং শ্বাস ছাড়তেছে। হ্যাঁ, মেশিনে একটা টাইম সেট করা থাকে, সেই টাইম অনুযায়ী তাকে শ্বাস দেওয়া হচ্ছে আবার বের করে নেওয়া হচ্ছে। এই সময় তো রোগী নিজে নিজে শ্বাস নিচ্ছে না। হ্যাঁ, আর তখন আমরা তাকে একটা মাস্ক পরায় রাখি ভেন্টিলেটরে, যেহেতু সে কানেক্টেড থাকে। এই সময় আমাদের তাকে অবশ্যই অক্সিজেন দিতে হবে। এছাড়া নিউমোনিয়া আমরা জানি আমাদের লাং এফেক্টেড হয়, সেক্ষেত্রে পর্যাপ্ত স্যাচুরেশন মেনটেন করা সম্ভব হয় না, তাই এই ধরনের পেশেন্টকে আমাদের অক্সিজেন থেরাপি দেওয়ার প্রয়োজন হয়। স্লিপ অ্যাপনিয়া, স্লিপ অ্যাপনিয়া কি এটা আপনারা জানেন? কেউ যদি জানেন আমাকে বলেন, আমি এরপরে বলে দিচ্ছি। স্লিপ অ্যাপনিয়া কি, কারো ধারণা আছে? ঘুমের মধ্যে নিঃশ্বাস কয়েক সেকেন্ডের জন্য আটকে থাকা। হ্যাঁ, ঘুমের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য কোন মানুষের যদি নিঃশ্বাস আটকে যায়, এরপরে আবার কয়েক সেকেন্ড পর সেটা ঠিক হয়ে যায়, এই ধরনের রোগীকে আমাদের অক্সিজেন থেরাপি দেওয়ার প্রয়োজন হয়। কারণ ওই টাইমটাতে যদি বেশি সময় এটা স্টে করে, যে বেশ অনেকক্ষণ ধরে সে শ্বাস নিতে পারছে না, সেই সময়ের মধ্যে সে মারা যেতে পারে অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করে। তাই স্লিপ অ্যাপনিয়া পেশেন্টকে আমাদের অক্সিজেন থেরাপি দেওয়ার প্রয়োজন হয়। এছাড়া অ্যানিমিয়ার ক্ষেত্রে সেম, আমাদের ব্লাড কমে যাচ্ছে, হিমোগ্লোবিন কম, অক্সিজেন ক্যারি করতে পারতেছে না, তাই আমাদের অক্সিজেন দেওয়া লাগবে। কার্বন মনোক্সাইড পয়জনিং, আচ্ছা এটা এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কার্বন মনোক্সাইড পয়জনিং এর ক্ষেত্রে কি হয়, কার্বন মনোক্সাইড হচ্ছে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের তুলনায় 2 থেকে 250 গুণ বেশি দ্রুত কানেক্টেড হতে পারে। হ্যাঁ, তখন কার্বন মনোক্সাইড কি করে, হিমোগ্লোবিনের সাথে ও যুক্ত হয়ে যায়, যৌগ গঠন করে, যে কারণে অক্সিজেন আর যুক্ত হতে পারে না। ফলে পেশেন্টের শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং তার স্যাচুরেশন কমে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টের আমরা জানি শ্বাসকষ্ট হয়, তাই তাকে আমাদের অক্সিজেন দিতে হয়। পেশেন্ট হ্যাভিং লেবার্ড ব্রিদিং, এটা আমরা জানি লেবার্ড ব্রিদিং মানে হচ্ছে ইরেগুলার রিদমে, মানে সে খুব কষ্ট করে শ্বাস নিচ্ছে এবং ছাড়তেছে, এই ধরনের পেশেন্টকে আমাদের অক্সিজেন থেরাপি দেওয়ার প্রয়োজন হয়। জানালাটা আটকে দাও। আচ্ছা, আমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছি। Which of the following is the common indication for oxygen therapy? অক্সিজেন থেরাপির কমন ইন্ডিকেশন কি? এতক্ষণ আমরা পড়েছি। যারা অ্যান্সারটা জানেন তারা অ্যান্সারটা করে ফেলুন, আর একজন আমাকে আনমিউট করে বলেন অ্যান্সার কি হবে। হাইপক্সিয়া। হ্যাঁ, এটা খুবই সহজ। কমন ইন্ডিকেশন, যখন হাইপক্সিয়া হচ্ছে আমাদের টিস্যু লেভেলে অক্সিজেন কমে যাওয়া, যখনই আমাদের হাইপক্সিয়া হবে, টিস্যু লেভেলে অক্সিজেন কমে যাবে, তখন আমাদের তাকে অক্সিজেন দিতে হবে। আর এখানে বাকি অপশন গুলো দেখি, হাইপার ভেন্টিলেশন, পেশেন্ট জোরে জোরে শ্বাস নিচ্ছে, তার যদি স্যাচুরেশন মেনটেন হয় তাহলে তো আমাদের তাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন নাই। ফিভার হলে প্রয়োজন নাই, শ্বাসকষ্ট যদি না হয়, ডিহাইড্রেশনের তো প্রয়োজনই নেই। আমরা দেখব কোন কোন ফ্যাক্টর গুলো আমাদের অক্সিজেনেশনে এফেক্ট করে। ঠিক আছে, there are mainly 4 factors that affect oxygenation. 4 ফ্যাক্টর গুলো কি কি আপনারা মেইনলি হেডিংটা মনে রাখবেন, যেহেতু আমাদের প্রশ্নটা মেইনলি এমসিকিউ বেসডই হচ্ছে, তাই এটার খুব ডিটেলস গুলো আমাদের যদিও দরকার নেই, তবুও আমরা জেনে নিব। কিন্তু আপনারা এই চারটা খুব ভালো করে মনে রাখবেন যে কোন 4টা ফ্যাক্টর আমাদের অক্সিজেনেশনকে এফেক্ট করতেছে। সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, ডেভেলপমেন্টাল ফ্যাক্টর, লাইফস্টাইল ফ্যাক্টর এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলোর মধ্যে কি কি আছে সেটা আমরা জেনে নিব। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, কার্ডিওমায়োপ্যাথি, কারো যদি হার্ট মাসেল দুর্বল হয়ে যায় সেটাকে আমরা বলতেছি কার্ডিওমায়োপ্যাথি। তখন তার অক্সিজেনেশনে এফেক্ট হবে, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সে নিতে পারবে না। কনজেনিটাল হার্ট ডিজিজ যদি কারো থাকে, এছাড়া রেসপিরেটরি ডিসঅর্ডার যেমন সিওপিডি, অ্যাজমা, ডিক্রিজ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, কারো যদি অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি কমে যায় যেমন অ্যানিমিয়া, হাইপোক্সিয়া, ডিক্রিজ ইন্সপায়ার্ড অক্সিজেন কনসেন্ট্রেশন। ইন্সপায়ার্ড অক্সিজেন মানে অক্সিজেন
যে গ্রহণ করতেছে সেটার পরিমাণ যদি কমে যায়, যেমন আমরা যখন হাই অল্টিটিউড হচ্ছে অনেক উচ্চতায় যখন উঠি সেখানে আমাদের স্বাভাবিকভাবে অক্সিজেন কনসেন্ট্রেশন কম থাকে। এছাড়া হচ্ছে হাইপোভলিমিয়া, আর মধ্যে আছে ডিহাইড্রেশন, হেমোরেজ, ডিক্রিজ চেস্ট ওয়াল মুভমেন্ট। কারো চেস্ট ওয়াল যদি কোনো ডিজিজের কারণে বা কোনো কারণে বা ইনজুরির কারণে মুভমেন্ট করতে না পারে তখন সেটা তার অক্সিজেনেশনে এফেক্ট করবে। এই ছিল আমাদের ফিজিওলজিক্যাল ফ্যাক্টর গুলো। দেখে নিব ডেভেলপমেন্টাল ফ্যাক্টরস, ইনফ্যান্ট অ্যান্ড টডলার্স, স্কুল এজ চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট, ইয়াং অ্যান্ড মিডল এজ অ্যাডাল্ট অ্যান্ড ওল্ডার অ্যাডাল্টস। এগুলো হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল ফ্যাক্টর। এরপরে আমরা লাইফস্টাইল ফ্যাক্টর দেখে নিব। লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে আছে স্মোকিং। স্মোকিং করে আমরা যখন অনেক বেশি এয়ার পলিউশন করতেছি তখন আমরা এয়ারে অক্সিজেনের পরিমাণটা কমই পাচ্ছি, হ্যাঁ, আমাদের বায়ুটা দূষিত হয়ে যাচ্ছে। এছাড়া এটা আমাদের লাংকে ড্যামেজ করে দিচ্ছে, এই জন্য অনেক সময় অনেক দিন স্মোকিং করার ফলে তখন তার অক্সিজেনেশনে ব্যাঘাত ঘটতে পারে, ঠিক আছে। সাবস্টেন্স অ্যাবিউজ, এই যে আমরা অ্যালকোহল বা আদার্স কোনো ড্রাগস যদি নিই সেক্ষেত্রে আমাদের যে রেসপিরেটরি অর্গান গুলো সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, যেটা আমাদের অক্সিজেনেশনে এফেক্ট করবে। এছাড়া যখন আমরা এক্সারসাইজ করি, খুব যখন অনেক সময় আমরা শ্বাস ধরে রেখে কিছু এক্সারসাইজ করি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, দৌড়ানোর সময় অনেক সময় একটানা শ্বাস নিয়ে আমরা দৌড়াচ্ছি, তখন সেটা আমাদের অক্সিজেনেশনে এফেক্ট করবে। অনেক সময় স্ট্রেসে থাকলে প্রপার অক্সিজেনেশন হয় না, যেমন আমরা দেখেছি যারা আমরা কেউ যদি অনেক বেশি দুশ্চিন্তা করে, অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকে তখন তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি কেউ যদি স্ট্রেসে থাকে তাহলে তার অক্সিজেনেশনে এফেক্ট করতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দেখবো, টক্সিক ইনহ্যালেন্টস। টক্সিক ইনহ্যালেন্ট যখন আমাদের এনভায়রনমেন্টে থাকবে স্বাভাবিকভাবে আমাদের অক্সিজেনের পরিমাণ সেখানে কমে যাবে। এছাড়া পলিউশন। এখন এই প্যারামিটার গুলো আমরা জেনে নিব, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে স্লাইডটা অবশ্যই প্রোভাইড করবো, আপনারা পেজে মেসেজ করলে স্লাইডটা পেয়ে যাবেন। তাও এটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখান থেকে বারবার প্রশ্ন এসেছে, এটা আপনাদের জানা খুবই প্রয়োজন। কোনো না কোনো প্যারামিটার, কোনো আমাদের একটা এমসিকিউ হলেও প্রত্যেকবার আসে, সো সবাই এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে অক্সিজেন থেরাপি দিব, হ্যাঁ, অক্সিজেন আমরা কখন দিব, অক্সিজেন লেভেল কত থাকলে দিব, হ্যাঁ, স্যাচুরেশন কত থাকলে আমরা অক্সিজেন দিব, এটা জানার জন্য মেইনলি আমরা এবিজি করে থাকি। এবিজিটা কি? এবিজি হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস, ঠিক আছে। এটা আপনারা স্টুডেন্ট অবস্থায় বা যারা জব করেন সবাই জানি যে আমরা আর্টারি থেকে প্রিক করে যে ব্লাডটা কালেক্ট করি, অক্সিজেন সমৃদ্ধ ব্লাড, সেই ব্লাডটা নিয়ে আমরা এবিজি করে থাকি। এবিজি করে আমরা কি কি পাই? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আমাদের ব্লাডে অক্সিজেনের পরিমাণ কতটুকু থাকে সেটা আমরা বের করতে পারি, মানে ওই রিপোর্ট থেকে। সবাই দেখতে পাচ্ছেন আমাদের কারো একজনের আনমিউট হয়ে গিয়েছে, সাউন্ড হচ্ছে, আপনি কাইন্ডলি একটু মিউট করে দিবেন। দেখতে পাচ্ছি আমাদের ব্লাডে অক্সিজেনের, নর্মাল অক্সিজেনের লেভেল হচ্ছে 80 to 100 মিলিমিটার অফ মার্কারি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 35 to 45 মিলিমিটার অফ মার্কারি, পিএইচ যেটা বারবার পরীক্ষায় আসে 7.35 থেকে 7.45, বাইকার্বনেট লেভেল 22 to 26। আপনারা সবাই জানেন রিসেন্ট আমাদের প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গিয়েছে, বেশ দুইবার ধরে একটু কঠিন প্রশ্নই পরীক্ষায় আসে অ্যাজ ইউজুয়াল থেকে বাইরে, তাই আপনারা এই কার্বনেট লেভেলটাকেও কেয়ারফুলি মনে রাখার চেষ্টা করবেন। এখানে আসলে একটু ভুল হয়েছে, এটা স্যাচুরেশন হবে SpO2, এটা SO2 না, এটা SpO2। সবাই জানি আমরা স্যাচুরেশন SpO2 দিয়ে আমরা বুঝাই 95 এর বেশি, এটা হচ্ছে নরমাল 95 থেকে 100, এটা হচ্ছে আমাদের নরমাল স্যাচুরেশন লেভেল। আচ্ছা, আমরা দেখে নিলাম এবিজি থেকে আমরা কি কি পাবো, নরমাল লেভেল গুলো। এখন যে অক্সিজেন নিয়ে আমরা এতক্ষণ পড়লাম, সেই অক্সিজেন আমরা কিভাবে দিব, কোন ডিভাইস গুলোর মাধ্যমে দিব, কোনটা দিয়ে কতটুকু পরিমাণ দেয়া যায় সেটা আমরা এখন জানবো। The oxygen devices are grouped into two.
অক্সিজেন ডিভাইস গুলোকে আমাদের দুই ভাগে ভাগ করা হচ্ছে, এটা সবাই ভালো করে মনে রাখবেন। অক্সিজেন ডিভাইস গুলোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস এবং হাই ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস। আমরা এখন আলাদা আলাদা করে জেনে নিব কোনগুলো আমাদের লো ফ্লো অক্সিজেন ডেলিভারি সিস্টেমের মধ্যে পড়ে আর কোনগুলো হাই ফ্লো অক্সিজেন ডেলিভারি সিস্টেমের মধ্যে পড়ে। সেই ডিভাইস গুলো আমরা দেখে নিব। আমাদের লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস, এটা কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করব, হ্যাঁ সবাই ভালোভাবে মনে রাখবেন, এখনই মুখস্থ করে ফেলবেন। আমাদের লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস গুলো হচ্ছে নেজাল ক্যানুলা, যেটা আমরা সবাই ওয়ার্ডে দেখেছি। এরপরে আছে এটার কোনটা দিয়ে কতটুকু পরিমাণ অক্সিজেন দেওয়া যায় সেটা আমি সবাইকে বলে দেবো, এখন একসাথে বললে মনে রাখতে পারবেন না। আপনারা শুধু লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস গুলোর নামগুলো মনে রাখার চেষ্টা করেন। নেজাল ক্যানুলা, এরপরে হচ্ছে সিম্পল ফেস মাস্ক, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। এরপরে হচ্ছে রিব্রিদিং মাস্ক, যে মাস্কের মাথায় একটা বেলুন লাগানো থাকে, বেলুনের মতো একটা ব্যাগ থাকে। সবাই দেখেছেন হয়তো, যারা দেখেনি তারা ছবিতে দেখে নিবেন। এগুলো এই তিনটা ছিল আমাদের লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস। এরপরে আমরা দেখে নিব হাই ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস গুলো কি কি। ভেন্চুরি মাস্ক, এরপরে হচ্ছে ট্রাকিওস্টমি কলার, এটা আমরা খুব কম ইউজ করি, এটা আমাদের পরীক্ষার প্রশ্নের অপশনেও খুব কম থাকে, যাই হোক তবুও আমরা সবাই এটা মনে রাখবো, ভেন্চুরি মাস্ক। এরপরে হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, সবাই দেখতে পাচ্ছেন। এরপরে অক্সিজেন টেন্ট এবং লাস্টলি হচ্ছে ভেন্টিলেটর, যেটা আমরা আইসিইউ তে সবাই দেখেছি, যাদের আমাদের আইসিইউ তে কাজ করার বা যাওয়ার সুযোগ হয়েছে সবাই আমরা ভেন্টিলেটর দেখেছি। ভেন্টিলেটর দিয়ে একদম 100% অক্সিজেন পেশেন্টকে প্রোভাইড করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে সাইমা। সাইমা, আপনি আমাকে বলেন আমাদের লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস গুলোর নাম। সাইমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পারতেছি। জি, আপনি আমাকে বলেন আমাদের লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস, যে তিনটা ডিভাইসের নাম আমরা বলেছি সেই তিনটার নাম বলেন। নেজাল মাস্ক, তারপর হচ্ছে হ্যাঁ বলেন। যে যে use করেন হচ্ছে সাইমা, আরো দুইটা ডিভাইস আছে, সেগুলো আমরা আপনার কাছে শুনতে চাচ্ছি, আপনি কি বলতে পারবেন? আমার সুস্থ হয় না তো। আচ্ছা ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আমি কিন্তু এটা পড়ানোর সময় সবাইকে বলেছিলাম, সবাই যেন এটাকে কেয়ারফুলি মনে রাখে। আরেকজন পার্টিসিপেন্টস আমাদের সাথে যুক্ত আছেন কারিমা। কারিমা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আপনি আমাকে বলেন আমাদের লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস কোনগুলো। নেজাল ক্যানুলা, সিম্পল ফেস মাস্ক, আর হচ্ছে যে রেডিন। আমি আপনাকে একটু হেল্প করি। ডিপ ব্রেথিং মাস্ক। হ্যাঁ, রিব্রিদিং মাস্ক, যে মাস্কটাতে আমরা বেলুনের মতো একটা অংশ দেখতে পেয়েছিলাম। আপনাকে ধন্যবাদ। সাইমা, আশা করি আপনি শুনতে পেয়েছেন। আপনি আরেকবার একটু দেখে নেবেন কষ্ট করে। আমরা দেখতে পাচ্ছি লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস গুলো হচ্ছে নেজাল ক্যানুলা, আপনি এটাকে মাস্ক বলেছিলেন, এটা আসলে মাস্ক না, এখানে একটা অংশ থাকে, এটাকে আমরা ক্যানুলা বলি। নেজাল ক্যানুলা, সিম্পল ফেস মাস্ক এবং রিব্রিদিং মাস্ক। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আমি যে কোনো সময় যে কাউকে প্রশ্ন করতে পারি, ঠিক আছে? এখন আমরা যে অক্সিজেন থেরাপি দিব সেটা আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ মেনটেন করে দেই। যখন কিভাবে আমাদের স্যাচুরেশন মেনটেন করা যাবে, একটা দিয়ে মেনটেন না হলে আমরা আরেকটা ডিভাইস দিয়ে, আমাদের লো ফ্লো অক্সিজেন ডেলিভারি যে ডিভাইস গুলো আছে সেটা দিয়ে আমাদের মেনটেন না হলে তখন আমরা আবার হাই ফ্লোতে যাই। সো এই যে স্টেপ গুলা এবং কোন কোন আমাদের মাস্কে বা ক্যানুলা দিয়ে কতটুকু পরিমাণ অক্সিজেন আমরা দিতে পারবো সেটা আমরা এখন শিখে নিব। সবাই খুবই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, প্রয়োজনে খাতায় নোট নিবেন। আমি কিন্তু জিজ্ঞেস করব যে কোন ডিভাইস দিয়ে আমরা কত লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি, ঠিক আছে? সবাই শুনতে পেয়েছেন?
আচ্ছা, প্রথমে আমরা কি করব? অলওয়েজ স্টার্ট উইথ দ্য নেজাল ক্যানুলা হুইচ ক্যান প্রোভাইড আপ টু 5 লিটার্স অফ অক্সিজেন। প্রথমে আমাদের যখন দেখবো আমাদের পেশেন্টের স্যাচুরেশন কমে গিয়েছে, 95 এর নিচে চলে গিয়েছে, তখন আমরা কি করব? বুঝতে পারবো যে আমার পেশেন্টের তখন অক্সিজেন প্রয়োজন বা অক্সিজেন থেরাপি প্রয়োজন। তখন অ্যাজ এ নার্স আমার দায়িত্ব হচ্ছে একটা নেজাল ক্যানুলা দিয়ে তাকে অক্সিজেন থেরাপি শুরু করা। সবাই দেখতে পাচ্ছেন নেজাল ক্যানুলা একটা পাইপের মতো অংশে তার নাকের মধ্যে দিয়ে আমরা অক্সিজেন থেরাপি শুরু করব। নেজাল ক্যানুলাতে এখানে লেখা আছে 5 লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া যায়, মানে 1 থেকে 5। কিন্তু অনেক সময় আমাদের অপশনে থাকে 1 থেকে 6। যদি 1 থেকে 5 বা 1 থেকে 6 যাই থাকুক সেটাই ট্রু হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? নেজাল ক্যানুলা দিয়ে আমরা 1 থেকে 5 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি এবং আমরা শুরুতেই নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন থেরাপি দেওয়া শুরু করব। If using a nasal cannula with 5 liters of oxygen doesn't maintain saturation, switch to a face mask. The maximum oxygen flow for a face mask is 10 liter. দেখেন আমরা প্রথমে nasal cannula দিয়ে শুরু করলাম, 5 লিটার পর্যন্ত অক্সিজেন তাকে আমরা দিলাম। দেওয়ার পরেও তার স্যাচুরেশন যদি মেনটেন না হয়, অর্থাৎ তার স্যাচুরেশন যদি 95 বা তার বেশি না হয়, তখন আমরা কি করব? nasal cannula থেকে ফেস মাস্কে সুইচ করব। তাকে আমরা ফেস মাস্ক দিব। ফেস মাস্ক দিয়ে আমরা নেজাল ক্যানুলা থেকে কিছু পরিমাণ বেশি অক্সিজেন দিতে পারি, যেমন ফেস মাস্ক দিয়ে আমরা 1 থেকে 10 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি। তাহলে আমরা দেখলাম নেজাল ক্যানুলাতে আমরা 1 থেকে 5 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি, ফেস মাস্কে আমরা 1 থেকে 10 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারতেছি। যদি আমাদের অপশনে থাকে 6 থেকে 10 লিটার, তাহলে সেটা আমরা ট্রু দিব। যদি 1 থেকে 10 লিটার থাকে সেটাও আমরা ট্রু লিখবো। If saturation doesn't maintain with the face mask, যদি face mask দিয়ে maintain না হয়, use high mask or rebreathing mask. The maximum oxygen flow for this mask is 15 liter. দেখেন আমরা প্রথমে নেজাল ক্যানুলা দিয়ে দিলাম, এরপরে আমরা ফেস মাস্ক ট্রাই করলাম, তারপরে যখন আমাদের স্যাচুরেশন মেইনটেইন হচ্ছে না তখন আমরা রিব্রিদিং মাস্কে চলে যাব। রিব্রিদিং মাস্ক দিয়ে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া যায়। যদি আপনার অপশনে থাকে রিব্রিদিং মাস্ক দিয়ে কত লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া যায়, 1 থেকে 15 যদি থাকে সেটাও ট্রু হবে। যদি 11 থেকে 15 থাকে বা 10 থেকে 15 থাকে সেটাও ট্রু হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি রিব্রিদিং মাস্কের আরেকটা নাম হচ্ছে হাই মাস্ক। If saturation still doesn't maintain at 15 liters, যদি 15 লিটারেও তার স্যাচুরেশন মেইনটেইন না হয়, ইউজ বোথ হাই মাস্ক এন্ড নেজাল ক্যানুলা। আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা এখানে 15 লিটার পর্যন্ত তাকে অক্সিজেন দিলাম রিব্রিদিং মাস্কে, এরপরে যদি তার স্যাচুরেশন মেইনটেইন না হয় তখন আমরা কি করব? তাকে নেজাল ক্যানুলা আর ফেস মাস্ক একসাথে দিব। আমরা জানি নেজাল ক্যানুলাতে হচ্ছে আমাদের 1 থেকে 5 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায় আর ফেস মাস্কে 10 লিটার। তাহলে এখানে আমার 10 লিটার আর এখানে হচ্ছে 5 লিটার, ঠিক আছে? টোটাল 15 লিটার একসাথে ফ্লো দিয়ে, অনেক সময় ফ্লো বাড়লে স্যাচুরেশন বেড়ে যায়, চেষ্টা করব তার অক্সিজেন স্যাচুরেশন বাড়ানোর জন্য। ঠিক আছে, একসাথে আমরা এটা ইউজ করব, নেজাল ক্যানুলা এবং ফেস মাস্ক। আপু রিব্রিথিং মাস্কটা হচ্ছে 15 লিটার দেওয়া যায়, তাহলে এটা আবার দিব কেন? এই যে বললাম ওখানে তোমার ফ্লোটা হচ্ছে স্লো যাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে ফ্লো দিয়ে মেনটেন করব। অক্সিজেন থেকে যে আমার বাতাসটা আসতেছে, এখানে একসাথে আমরা 2টা বাতাস পাচ্ছি, ঠিক আছে? ওই জায়গায় আমরা একসাথে 15 লিটার পাচ্ছি কিন্তু বাতাসের ফ্লোটা কম। এই জায়গায় আমরা যখন 2টা মাস্ক একসাথে লাগাবো তখন বাতাসের ফ্লোটা বেশি থাকবে, সেই ক্ষেত্রে আমাদের স্যাচুরেশন অনেক সময় 2টা মাস্ক দিয়ে মেনটেন হয়, এই জন্য আমরা 2টা একসাথে দিব। বুঝতে পেরেছো? জি। If saturation remains low, consider using high flow nasal cannula providing up to 80 liters of oxygen. দেখো তোমরা হাই ফ্লো nasal cannula দেখতে পাচ্ছ, 2টা মাস্ক ইউজ করার পরেও যদি তার স্যাচুরেশন মেইনটেইন না হয়, আমরা হাই ফ্লো nasal cannula ইউজ করব। হাই ফ্লো nasal cannula 80 লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া যায়।
If saturation still doesn't maintain, you have to use the ventilator which can provide full-time 100% oxygen. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেজ। কোনোভাবেই যখন আমরা পেশেন্টের স্যাচুরেশন মেনটেন করতে পারলাম না, 80 লিটার পর্যন্ত অক্সিজেন দিও, তখন আমরা কি করব, পেশেন্টকে এই মেশিনের সাপোর্ট দিব, ভেন্টিলেটর সাপোর্ট দিব, যেখানে পেশেন্টের আর নিজে নিজে কোনো ধরনের শ্বাস নেওয়া লাগবে না। এই ক্ষেত্রে আমাদের যে ডক্টর থাকে, আইসিইউ ডক্টর বা অ্যানেস্থেসিওলজিস্ট যেই থাকুক, রোগীকে পুরোপুরি ইনটিউবেট করে তখন রোগীকে ভেন্টিলেটরে দেওয়া হয়। ভেন্টিলেটরে 100% স্যাচুরেশনই মেনটেন হয়। ঠিক আছে, এরপরে যদি আল্লাহ ওর হায়াত রাখে 100% অক্সিজেন দিয়ে ও বেঁচে থাকবে, আর না রাখলে সেটা তো আসলে আর আমাদের হাতে নাই। আমরা আমাদের চেস্টার লাস্ট লেভেল পর্যন্ত রোগীকে ভেন্টিলেটরে দিতে পারি। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। কারো হাই কোনো ফ্লো সমস্যা? ক্যানোলাতে 80 লিটার দেওয়া যায়? হ্যাঁ, 80 লিটার পর্যন্ত দেওয়া যায়। এটা নর্মালি সব হসপিটালে অ্যাভেলেবেল না, এই জন্য হয়তো আপনারা অনেকেই এটা দেখেন নাই। যদি আপনারা কোনো হসপিটালে, টার্সিয়ারি লেভেলের হসপিটালে, মডার্ন আইসিইউ অ্যাভেলেবেল এমন কোনো হসপিটালে গিয়ে থাকেন বা যাওয়ার সুযোগ থাকে, সেখানে আপনারা 80 লিটার অক্সিজেন দেওয়ার এই যে আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটা আপনারা দেখতে পাবেন। আর কারো কোনো প্রশ্ন? ম্যাডাম আমার একটু কথা ছিল, বলবো? হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই যে হাই ফ্লো হচ্ছে নাজাল কেনুলা যেটা বললেন ম্যাডাম, ওইটা তো হুম, হচ্ছে একটা কেনুলা, কিন্তু আমি আইসিইউ তে কাজ করছি তো, ওইটা হুম, হচ্ছে একটা মেবি হচ্ছে ডিভাইসের মতো, মানে হুম, প্রোটোকল হচ্ছে ভেন্টিলেটর মেশিনের মতো, মানে ভেন্টিলেটর মেশিন আমরা যেমন করে সেট আপ করি হুম, ওরকম করেই করতে হয়, শুধু ওইটা হ্যাঁ, ওই অক্সিজেন ফ্লো মিটার যেমন করে সেট করতে হয় না হ্যাঁ, ভেন্টিলেটর মেশিনের, ওরকম করেই, ওই জন্যই ওইটাতে 80 লিটার অক্সিজেন যায়। হ্যাঁ, আর সেটাই ওইটাতে বললাম। হ্যাঁ, কিন্তু এটা নর্মালি অ্যাভেলেবেল থাকে না বা অনেক জায়গায় জি রাখে না, জি যেহেতু ম্যাডাম, আর আমাদের। ওইটা হচ্ছে কস্টলি, অনেক অনেক পেশেন্টই হচ্ছে হ্যাঁ, মানে ক্যারি করে, ওইটা অনেক তো কস্টলি। এটা হচ্ছে আমি যখন সিএমএইচ এ কাজ করা অবস্থায় দেখছি, শুধুমাত্র আমাদের যেগুলা ভিভিআইপি পেশেন্ট থাকে তাদেরকে যখন ইনকিউবেট করতে চাচ্ছে না রোগীটাকে, বা তাকে পুরোপুরি ভেন্টিলেটরে দিতে চাচ্ছে না, তখন তারা এই হাই ফ্লো নেজাল ক্যানুলাটা ইউজ করে। মেইনলি এটা ভেন্টিলেটরের সাথেই কানেক্টেড থাকে, কিন্তু যেহেতু এটা কস্টলি আর এটার অল্টারনেটিভ হিসেবে আমি রোগীকে ভেন্টিলেটরে দিয়েই দিতে পারতেছি, সেক্ষেত্রে এটা আর ইউজ করে না। কিন্তু যখন আমাদের ভিভিআইপি পেশেন্ট থাকে, কোনো প্রাইম মিনিস্টারের আত্মীয় স্বজন বা রিসেন্ট এই যে যারা নতুন উপদেষ্টা হয়েছে, তারা অনেকেই এখন ট্রিটমেন্টের জন্য আসে, তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে তখন আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা ইউজ করি। যেহেতু আমাদের নর্মালি আমরা কিন্তু কেউই চাই না যে আমার একটা পেশেন্টকে ভেন্টিলেটরে দেওয়া হোক, তাকে ইনটিউবেট করা হোক, তাই না? সেক্ষেত্রে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা ইউজ করি। আশা করি আপনার কনফিউশন ক্লিয়ার হয়েছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আপনাদের প্রশ্ন করব। আপনারা যারা এতক্ষণ ক্লাসে যুক্ত ছিলেন, আশা করি অনেকেই মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করেছেন। আপনারা আমাকে, আমি এতক্ষণ যে হচ্ছে অক্সিজেন থেরাপির যে কি বলে এটাকে, স্টেপস গুলা পড়িয়েছি, সেটা আমাকে ছোট করে সামারি করে কে বলতে পারবেন? একজন আনমিউট করে আমাকে বলেন। ও আমি বলি, হ্যাঁ, বলো। নাসাল ক্যানোলা হচ্ছে অক্সিজেন প্রোভাইড করতে পারবো 1 থেকে 5 লিটার পর্যন্ত। ফেস মাস্কে অক্সিজেন হ্যাঁ, ফ্লো সুন্দর করে প্রোভাইড করতে বলো। পারবো। দেখো, আমরা প্রথমে কি করব, নেজাল ক্যানুলা দিয়ে শুরু করব, যেখানে আমরা 5 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারবো। হ্যাঁ, তারপরে? তারপরে ফেস মাস্ক অক্সিজেন ফ্লো প্রোভাইড করতে পারবে 1 থেকে 10 লিটার পর্যন্ত। হুম, তারপরে হাই মাস্ক বা হচ্ছে রিব্রেথিং মাস্ক অক্সিজেন ফ্লো প্রোভাইড করতে পারবে 15 লিটার পর্যন্ত। হুম। হাই ফ্লো ক্যানোলা অক্সিজেন ফ্লো প্রোভাইড করতে পারবে 80 লিটার পর্যন্ত। না, এবং দাঁড়াও, ভেন্টিলেটর এখানে আমি দাঁড়াও একটু তোমাকে ইন্টারাপ্ট করি। তুমি এ পর্যন্ত ঠিক ছিলে যে হচ্ছে আমাদের ফেস মাস্কে দিলাম, রিব্রিদিং মাস্কে দিলাম, এরপরে যখন আমাদের মেনটেন না হয় আমরা কিন্তু দুইটা মাস্ক একসাথে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ ওইটাই হাই মাস্ক বলছি তো, হাই মাস্ক তারপর হচ্ছে ওই রিব্রেথিং মাস্ক। না, এখানে আমাদের যে হাই মাস্ক দিলাম আর হচ্ছে নেজাল ক্যানুলা দিলাম, ঠিক আছে? তো আচ্ছা, হ্যাঁ, তারপরে বলো।
তারপর হচ্ছে হাই ফ্লো ক্যানুলা অক্সিজেন ফ্লো করবে 80 লিটার পর্যন্ত। হুম আর ভেন্টিলেটর ভেন্টিলে প্রোভাইড করবে একদম মানে যতক্ষণ না ওনার পুরোটা ঠিক হচ্ছে অল টাইম। না, আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলাতে 80 লিটার পর্যন্ত অক্সিজেন দিলাম, দেওয়ার পরেও দেখলাম যে তার কোনোভাবেই স্যাচুরেশন মেইনটেইন হচ্ছে না, 95 এর উপরে তখন হচ্ছে যাচ্ছে না। হ্যাঁ, তখন আমরা কি করব, পেশেন্টকে ভেন্টিলেটরে দিয়ে দিব। ঠিক আছে, ভেন্টিলেটরে আমাদের 100% পর্যন্ত অক্সিজেন মেইনটেইন হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি একজনকে দেখতে পাচ্ছি, রেক্সোনা। আর রেক্সোনা, আপনি আমাকে বলেন যে হচ্ছে রিব্রিদিং মাস্কে আমরা কত লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারবো। রেক্সোনা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। জি, আপনি আমাকে বলেন রিব্রিদিং মাস্কে আমরা কত লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারবো। 1 থেকে 15 লিটার। ঠিক আছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন ফারজানা ইসলাম। ফারজানা, আপনি আমাকে বলেন আমরা হাই মাস্কে কত লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারবো। হাই ম্যাক্সিমাম 1 থেকে 15 লিটার। হ্যাঁ, হাই মাস্কে আমরা 1 থেকে 15 লিটার পর্যন্ত দিতে পারবো, এই যে এখানে আমরা পড়েছিলাম। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি একটা এমসিকিউ প্রশ্নে। দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য নর্মাল ফ্লো রেট অফ নেজাল ক্যানুলা। আশা করি সবাই অ্যান্সার করতে পারবেন, সবাই দ্রুত অ্যান্সার করেন। অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। আফরিন, আপনি আমাকে বলেন অ্যান্সার কি হবে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, 1 থেকে 6 লিটার হবে হ্যাঁ, পার ঠিক মিনিট। আছে। এটা আমি বলেছিলাম যে আমাদের যদি আমরা জানি 1 থেকে 5 লিটার, কিন্তু আমাদের জি ম্যাম। যদি অপশনে থাকে 1 থেকে 6 লিটার, সেক্ষেত্রে আমরা 1 থেকে 6 লিটারই অ্যান্সার করব। ধন্যবাদ আচ্ছা। আপনাকে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। which devices can deliver high concentration oxygen? এখানে কিন্তু প্রশ্নটা আগে আমাদের বুঝতে হবে which devices can deliver, তার মানে এখানে মাল্টিপল কোয়েশ্চেন ট্রু, মাল্টিপল অপশন ট্রু হবে। ট্রু অ্যান্সার গুলো কি হবে আপনারা আমাকে লিখে জানান, আমি এরপর একজনকে জিজ্ঞেস করব। অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। তানজিলা, আপনি আমাকে বলেন অ্যান্সার গুলো কি হবে। তানজিলা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু। তুমি আমাকে বলো আমাদের অ্যান্সার কি হবে। এটা আমাদের মাল্টিপল অ্যান্সার দিতে হবে। কোনগুলো আমাদের ব্রেথার মাস্ক, ভেঞ্চুরি মাস্ক। হুম দেখো, আমরা পার্শিয়াল রিব্রিদিং মাস্ক, ভেঞ্চুরি মাস্ক, ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের হাই কনসেন্ট্রেশন অক্সিজেন প্রোভাইড করে, আর বাকিগুলো হচ্ছে আমাদের লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস, তাই তো? এখন কথা হচ্ছে তাহলে আমাদের এই নন রিব্রিদার মাস্কটা কি? এই নন রিব্রিদার মাস্কটা একটা আমাদের হাই ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইসের মধ্যে পড়ে, যেটা আমাদের স্লাইডে ছিল না, কিন্তু এটা আমাদের সবাইকে জানতে হবে যে আমরা হাই ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস যেগুলো করছি তার মধ্যে নন রিব্রিদিং মাস্কও ইনক্লুডেড। তার মানে আমাদের সঠিক উত্তর হবে বি, সি, ডি। জি আপু, বুঝতে পারছি। যারা সঠিক উত্তর দিয়েছে সবাইকে ধন্যবাদ। দেখো, আমরা দেখতে পাচ্ছি
আমাদের পরবর্তী স্লাইড, প্রসিডিউর অফ অক্সিজেন থেরাপি। আমরা কোন প্রসিডিউর মেনটেন করে অক্সিজেন থেরাপি দিব, প্রথমে জেনে নিব আর্টিকেল গুলো, যদিও আমরা সবাই জানি, তাও ছোট করে একবার জেনে নিব। আমাদের অক্সিজেন সোর্স গুলো আমাদের কি কি? এয়ার থেকে আমরা অক্সিজেন পাই, অক্সিজেন সিলিন্ডার থেকে আমরা অক্সিজেন নিতে পারি। সেন্ট্রাল লাইন অক্সিজেন, যেটা আমাদের সব হসপিটালেই মোটামুটি থাকে, সেখান থেকে আমরা অক্সিজেন নিতে পারি। এছাড়া আমাদের কি লাগবে? ফ্লোমিটার। এই ফ্লোমিটারের সাথে আমরা সবাই পরিচিত। হিউমিডিফায়ার উইথ ডিস্টিল ওয়াটার। আমরা কি করি মাঝে মাঝে ট্যাপ থেকে নিয়ে পানি দিয়ে দিই, হ্যাঁ, এটা আসলে সমস্যা হয় না, কিন্তু এই যে আমাদের এই ফ্লোমিটারটা অনেকদিন ধরে ওই ট্যাপ থেকে নিয়ে পানি দেওয়ার কারণে একটু ব্লক হয়ে যায়, হ্যাঁ, এই জন্য এটা করা উচিত না। এরপরে আমাদের ফাইনালি লাগবে হচ্ছে মাস্ক। তারপরে আমাদের গজ পিস লাগবে, কটন সব লাগবে, কেন? ওই মাস্কটাকে ক্লিন করার জন্য। নো স্মোকিং সাইন, আমরা ম্যাডাম, জানি। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, ওই যে উপরের স্ক্রিনটা যে পড়াইলেন, ওইখানে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার বা হচ্ছে ভেন্টিলেটর মেশিন বা ইয়ার থেকে আমরা অক্সিজেন নিই, এগুলো হচ্ছে মানে অক্সিজেন ডিভাইস বা যেখানে স্টোর থাকে আর কি অক্সিজেন। কিন্তু আমরা হচ্ছে অনেক সময় কনসানট্রেটর ব্যবহার করি, অক্সিজেন কনসানট্রেটর। ওটাতে হচ্ছে 5-6 লিটার বা 8 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। ওইটাও কি এর মধ্যে পড়বে? হ্যাঁ, অবশ্যই, যে সোর্স থেকে আমরা অক্সিজেন দিব আহ সেটা অবশ্যই আমাদের অক্সিজেন সোর্সের মধ্যেই পড়বে। ওখান থেকেও তো আমি অক্সিজেনই পাচ্ছি, হোক সেটা কম পরিমাণ, কিন্তু ওর ভিতরেও তো অক্সিজেনই থাকতেছে, তাহলে সেটা আমাদের অক্সিজেন সোর্সে পড়বে। কিন্তু যেহেতু এটা আমরা সচরাচর দেখি না, বা আমি পার্সোনালি দেখি নাই, যেটা সত্যি কথা, মানে ম্যাডাম, আমরা হচ্ছে দেই তো উপজেলা লেভেলে, বা আমি যখন কোভিড সিচুয়েশনে হচ্ছে করছিলাম, অনেকেই হচ্ছে প্রোটোকল আর কি ইয়ার থেকে অক্সিজেন নিয়ে ওইটা সরাসরি সাপ্লাই দেওয়া হয় ওই যে নাজাল ক্যানুলার মধ্য দিয়ে আর কি। বুঝতে এটা পেরেছি। হ্যাঁ, সেটা থেকে যে যেহেতু ওইটার আমরা যে অক্সিজেন পাচ্ছি, ওয়ান কাইন্ড অফ হ্যাঁ আমার হ্যাঁ অক্সিজেন সিলিন্ডারের মতোই সে কাজ করতেছে, কিন্তু ওটার জি মধ্যে কম ম্যাডাম। পরিমাণ অক্সিজেন আছে, তো জি সেটা জি। আমাদের অক্সিজেন সোর্সের অন্তর্ভুক্ত। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। এরপর আমরা দেখতে পাচ্ছি নো স্মোকিং সাইন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি অক্সিজেন দাহ্য পদার্থ, আগুনের সংস্পর্শে সে জ্বলে উঠে। তো অবশ্যই অক্সিজেন চলছে বা পেশেন্ট অক্সিজেন পাচ্ছে এমন এরিয়াতে স্মোকিং করা যাবে না। আর লাইট সোর্স, অন্ধকারে তুমি পেশেন্টকে কিভাবে অক্সিজেন দিবা? And যদিও আমরা নার্সরা অনেক বেশি, নার্সিং ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স, হ্যাঁ, যে কোনো সিচুয়েশনে যে কোনো ভাবে ম্যানেজ করতে পারি, তবুও আমাদের লাইট সোর্স লাগবে, ঠিক আছে? জেনে নিব প্রসিডিউর। দেখো, এটা আমরা সবাই জানি, তবুও ছোট করে জেনে নিব। ডিটারমাইন দ্য নিড ফর অক্সিজেন থেরাপি এন্ড ভেরিফাই দ্য অর্ডার ফর থেরাপি। প্রথমে আমরা নিশ্চিত করব কেন তার অক্সিজেন প্রয়োজন এবং তার অর্ডার চেক করব। হ্যাঁ, ফিজিশিয়ানের অর্ডার চেক করব, তার অক্সিজেনের কোনো অর্ডার আছে নাকি। যদিও এমার্জেন্সি ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন আমার পেশেন্টের স্যাচুরেশন কম, তখন আসলে ডক্টরের অর্ডারের জন্য বসে থাকতে থাকতে আমার পেশেন্ট মরে যাবে। এই জন্য ওই টাইমে আসলে এত কিছু তখন না করে আমরা ডিরেক্ট তাকে অক্সিজেন দিয়ে থাকি। অ্যাসেম্বল অফ দ্য ইকুইপমেন্ট নিডেড, এতক্ষণ আমরা যে ইকুইপমেন্ট গুলো পড়লাম সেগুলো আমরা গুছিয়ে নিব। আইডেন্টিফাই দ্য পেশেন্ট এন্ড ইফ দ্য পেশেন্ট ইজ কনসিয়াস এক্সপ্লেইন হোয়াট আর ইউ গোয়িং টু ডু। হ্যাঁ, প্রথমে তুমি পেশেন্টটা খুঁজে বের করবে, যার শ্বাসকষ্ট হচ্ছে, স্বাভাবিকভাবে তুমি তার সামনেই থাকবে। এন্ড ইফ দ্য পেশেন্ট ইজ কনসিয়াস, যদি সে সজাগ থাকে, এক্সপ্লেইন হোয়াট আর ইউ গোয়িং টু ডু, তুমি তাকে বলবে যে বাবা আমি বা মা আমি আপনাকে এখন অক্সিজেন দিব, আপনার যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে বলে শুরু করব। প্রোভাইড প্রাইভেসি, তাকে প্রাইভেসি দিব। কিপ দ্য পেশেন্ট ফাউলার্স আর সেমি ফাউলার্স পজিশন। আমরা কি জানি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই জানি, না জানলেও এখন আপনারা সবাই জেনে নেবেন যে পেশেন্টের যখনই স্যাচুরেশন কমে যাবে, অ্যাজ এ নার্স আমার রেসপন্সিবিলিটি হচ্ছে অক্সিজেন তো আমি তাকে অবশ্যই দিব, তার আগে আমাদের তাকে প্রপড আপ পজিশন করতে হবে। এটাকে প্রপড আপ বা ফাউলার সেমি ফাউলার পজিশন যাই বলি, বেডের মাথাটা উঁচু করে দিতে হবে, সহজ বাংলায় যেটা আমরা বুঝি। প্রথমে আমরা বেডের মাথা উঁচু করে দিব, দিয়ে এরপর আমরা তাকে অক্সিজেন লাগাবো, ঠিক আছে? Set up oxygen equipment and humidifier. Insert flow meter into wall outlet. Attach oxygen tubing on flow meter. যেটা আমরা করি, ফ্লো মিটারটা এই দেয়ালের সাথে আমরা অ্যাটাচ করব, বা আমাদের যদি সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারের সাথে এগুলো সেট করাই থাকে নরমালি।
এরপরে হিউমিডিফায়ারটা আমরা চেক করব, ওখানে পানি না থাকলে পানি দিব, দিয়ে টার্ন অন অক্সিজেন অ্যাজ প্রেসক্রাইবড। যে পরিমাণে প্রেসক্রাইব করা থাকবে সেই পরিমাণ অক্সিজেন দিব 2 থেকে 4 লিটার পার মিনিট। যদি প্রেসক্রিপশন না থাকে প্রথমে আমরা 2 লিটার দিয়ে শুরু করব, যখন দেখবো অক্সিজেন স্যাচুরেশন কম, এরপরে মেনটেন না হলে ধীরে ধীরে 4 লিটার 6 লিটার এভাবে আমরা বাড়াবো। গাইড মাস্ক টু পেশেন্ট ফেস and apply it from nose to downward। এই যে মাস্কটা দেখতে পাচ্ছি নাক থেকে নিচের দিকে আমরা এটা পেশেন্টের মুখে লাগাবো। ফিট দ্য মেটাল পিস, এই যে এখানে একটা মেটাল পিস আছে, আমরা মাস্ক যেমন নাকের উপর পরে এখানে চাপ দিয়ে এটাকে কিন্তু ফিক্সড করে দেই, এটাও সেম বসায় তারপরে হচ্ছে নাকের শেপ অনুযায়ী তাকে এটা আমরা ফিক্সড করে দিব। এরপরে এটার পিছনে একটা ইলাস্টিক ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি, সিকিউর ইলাস্টিক ব্যান্ড অ্যারাউন্ড পেশেন্ট হেড, পেশেন্টের মাথার পিছন দিয়ে এটা আমরা টেনে লাগিয়ে দিব। এনশিওর দ্য সেফটি প্রিকশন আর ফলোড, সেফটি প্রিকশন অবশ্যই মেনটেন করব। এখানে আমার সেফটি বলতে আমি খুব সাবধানতার সাথে লাগাবো, যেন আমার পেশেন্ট অনেক সময় ঠাস করে লাগাই দিলাম, পেশেন্ট চোখে ব্যথা পেলো, নাকে ব্যথা পেলো, এটা করা যাবে না। তারপরে হচ্ছে সবশেষে আমরা হ্যান্ড ওয়াশ করব। সরি, ডকুমেন্ট রিলেভেন্ট ডাটা ইন পেশেন্ট রেকর্ড, আমরা যে কাজটা করলাম সেটা আমরা রেকর্ড করে রাখবো। পেশেন্টের স্যাচুরেশন কম অবশ্যই সেটা আমরা আমাদের যে ভাইটাল সাইনের পেপার থাকে সেখানে আমরা লিখে রাখবো, মেনটেন করব। এরপর আমরা ফিজিশিয়ানকে জানাবো। আচ্ছা, এখন আমরা দেখে নিব প্রিকশন ডিউরিং অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপি দেওয়ার সময় আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করব? Oxygen therapy can be life-saving treatment, but it should be administered with caution. যদিও এটা life-saving একটা ট্রিটমেন্ট, তাও এটা করার সময় কিছু পরিমাণ সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। Here are some precautions. দেখো আমি এটা তোমাদের বলেছি, সরি আপনাদের বলেছি, ফ্লামেবল ম্যাটেরিয়ালস, কিপ অক্সিজেন অ্যাওয়ে ফ্রম ফ্লামেবল আইটেমস সাচ এজ ওয়াইলস, গ্রিজ, অ্যারোসল, স্প্রেস এন্ড প্রিভেন্ট ফায়ার্স। আমি বলেছি যে অক্সিজেন একটা দাহ্য পদার্থ, তাই জ্বলে উঠবে বা আগুন জ্বলতে পারে, এই ধরনের কোনো কিছু অক্সিজেনের কাছে রাখা যাবে না। নো স্মোকিং, অ্যাবসলিউটলি নো স্মোকিং অর ওপেন ফ্লামস এরিয়াস হোয়ার অক্সিজেন ইজ ইস্যুড, মানে আগুন জ্বলছে এই ধরনের কোন এরিয়া বা স্মোকিং এই ধরনের কিছু করা যাবে না। Oxygen concentration. Ensure the prescribed oxygen concentration is delivered, as too much or too little oxygen can be harmful. ঠিক আছে, আমাদের পেশেন্টের জন্য যতটুকু অক্সিজেন দরকার আমরা ঠিক ততটুকুই অক্সিজেন দিব। যেমন আমার পেশেন্টকে প্রথমে আমি 2 লিটার অক্সিজেন দিলাম, দেওয়ার পরে তার স্যাচুরেশন মেনটেন হচ্ছে না, স্যাচুরেশন দেখতে পাচ্ছি তার 80, 90, ঠিক আছে 92, তখন কি হবে? তখনও যদি আমি অক্সিজেন না বাড়াই পেশেন্টের স্যাচুরেশন ড্রপ করে যে কোনো সময় পেশেন্ট অ্যারেস্টে চলে যেতে পারে। ঠিক আছে, আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন তাকে দিব। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমার অক্সিজেনের প্রয়োজন নাই, পেশেন্টের স্যাচুরেশন আমার এমনি মেনটেন হচ্ছে, হ্যাঁ 2 লিটার বা 1 লিটার দিয়ে মেনটেন হচ্ছে, কিন্তু তাও আমরা তাকে অক্সিজেনটা দিয়ে রাখছি 10 লিটার। সেক্ষেত্রে কি হবে? অতিরিক্ত অক্সিজেন তার শরীরে ঢুকে বিষক্রিয়া সৃষ্টি করবে, যেটাকে আমরা টক্সিসিটি বলে থাকি। Humidification. Humidification is necessary to prevent drying the airway. Humidifier should be monitored properly. এই যে humidifier আমরা দেখতে পাচ্ছি যেটার মধ্যে আমরা পানি দেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যদি আমরা শুকনা মানে হিউমিডিফায়ার পানি ছাড়া অক্সিজেনটা দেই তাহলে এয়ারওয়েটা কি হবে? ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে ওখান থেকে ব্লিডিং হতে পারে। ঠিক আছে, পেশেন্টের অনেক সময় চুলকানি এরকম হতে পারে। মনিটরিং, রেগুলার মনিটরিং দ্য পেশেন্ট অক্সিজেন স্যাচুরেশন লেভেল টু অ্যাভয়েড ওভার অক্সিজেনেশন। এই যে যতক্ষণ আমরা অক্সিজেন দিব তখন আমাদের তাকে মনিটরে বা পালস অক্সিমিটারে পুরোটা সময় ধরে মনিটর করতে হবে যেন অতিরিক্ত অক্সিজেন তার বডিতে চলে না যায়। যখন দেখবো আমার স্যাচুরেশন মেনটেন হচ্ছে তখন ধীরে ধীরে আমরা অক্সিজেন কমাতে থাকবো, না হলে সেই অক্সিজেন তার ভিতরে গিয়ে অক্সিজেন টক্সিসিটি তৈরি করবে। এয়ার, নোজ এন্ড স্কিন কেয়ার. For patients using nasal cannula or oxygen mask, proper care of the ears, nose and skin is important to prevent pressure sore. আমরা জানি
যে অনেকক্ষণ ধরে যখন অক্সিজেন দেই আমরা, এই যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যখন ফেস মাস্কের যে নেজাল টিপটা এখানে থাকে, একটা মেটালিক পিস থাকে, এটা বারবার দেওয়ার কারণে বা অনেকদিন ধরে চলার কারণে তার নাকের উপর ইনজুরি হতে পারে, আমরা এখানে ইনজুরিটা দেখতে পাচ্ছি। অথবা নেজাল ক্যানুলা দেওয়ার কারণে তার নাকে কোনো ধরনের ইনজুরি হতে পারে, ঠিক আছে? আশা করছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আনমিউট করে আমাকে প্রশ্ন করো। আমি যতটুকু পড়িয়েছি এ পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। কারো কোনো সমস্যা আছে কি? আপনাদের সমস্যা না থাকলে মেসেজ করবেন, মেসেজে বলবেন সমস্যা নাই, বুঝছি। অনেকে লিখেছে প্রবলেম নেই, ঠিক আছে। দেখো আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, অক্সিজেন শুড বি অ্যাডমিনিস্টার্ড উইথ কশন ইন পেশেন্ট উইথ, কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা কশন মেইনটেইন করব? এটা আমরা কম বেশি সবাই জানি, যদিও তোমরা যারা জানো দ্রুত অ্যান্সার করো। কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করে অক্সিজেন দিব? এটা কিন্তু একটাই সিঙ্গেল অ্যান্সার হবে, বেস্ট অ্যান্সার, ঠিক আছে? অনেকেই উত্তর দিয়েছে দেখতে পাচ্ছি। আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে সিওপিডি। সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, এটা কেন হবে উত্তরটা আমি বলি। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা অতিরিক্ত অক্সিজেন দিতে পারি না। আমাদের লাংয়ের যে অ্যালভিওলাই গুলো আছে সেগুলা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে বাজেভাবে ড্যামেজ থাকে। এই জন্য হচ্ছে ওই পেশেন্ট গুলার নর্মালি স্যাচুরেশন কম থাকে, 92-90 এরকম থাকে। হ্যাঁ, তো ওর অ্যালভিওলাই গুলো যেহেতু ড্যামেজ, তাই যতটুকু ওর ওইটুকু দিয়েই স্যাচুরেশন মেনটেন হয়, 90-92 এরকম। যখন আমরা তাকে অতিরিক্ত পরিমাণ অক্সিজেন দিব, স্যাচুরেশন মেনটেন করে 95 করতে যাবো, এটা তো ওর আসলে হবে না। ওর অ্যালভিওলাই গুলো যেহেতু ড্যামেজ, আমরা যে অক্সিজেনটা দিব ওইটা সে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করে এটা পুরোপুরি ওয়াশ করতে পারে না, ওয়াশ আউট করতে পারে না। এই জন্য যখন আমরা অতিরিক্ত অক্সিজেন দিব ওইটা তার ভিতরে গিয়ে টক্সিসিটি সৃষ্টি করবে, আর সে অলরেডি এটার সাথে অ্যাডজাস্টেড 90-92 88-89 এরকম। তো এই পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে আমরা মানে খুবই সতর্কতা অবলম্বন করে সিপিডি পেশেন্টদের অক্সিজেন দিব। আমরা কখনোই তাদের স্যাচুরেশন 95-99 এরকম মেনটেন করার চেষ্টা করব না, এতে তার ভিতরে অক্সিজেন টক্সিসিটি তৈরি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এতক্ষণ আমরা অক্সিজেন থেরাপির ইন্ডিকেশন, তারপরে হচ্ছে পারপাস, এগুলো জেনেছি। এখন আমরা জানবো কন্ট্রাইন্ডিকেশন অফ অক্সিজেন থেরাপি, কোন ক্ষেত্রে আমরা অক্সিজেন থেরাপি দিতে পারবো না। আসলে অক্সিজেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দিতে পারবো না ঠিক এটা আসলে জানার জন্য জানা, কিন্তু যখন আমাদের জীবন রক্ষার জন্য খুবই দরকার, যে এখন আর ওকে বাঁচানোই যাচ্ছে না, ঠিক আছে, আমরা কিছু কশন মেনটেন করবো বা কন্ট্রাইন্ডিকেটেড এই ক্ষেত্রে দিব না। কিন্তু যখন দেখবো যে না, আমার এই রোগীকে আর অক্সিজেন ছাড়া কোনোভাবেই বাঁচানো সম্ভব হচ্ছে না, হ্যাঁ, তখন তো টক্সিসিটির কথা আমরা পরে চিন্তা করব। আগে আমরা ভাববো যে হচ্ছে আগে আমার রোগীর জীবন বাঁচাতে হবে। তবুও আমরা দেখে নিব কি কি ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই যে যেমন সিওপিডি, আমি বললাম যে ওর অ্যালভিওলাই গুলো অলরেডি ড্যামেজ থাকে, অক্সিজেন টক্সিসিটি তৈরি করে। তাই ওর যদি সিভিয়ার শ্বাসকষ্ট না হয় বা অনেক বেশি সমস্যা না হলে এই ধরনের পেশেন্টকে আমরা অক্সিজেন নর্মালি দিব না। এরপরে দেখো প্রিম্যাচিউর বেবি। প্রিম্যাচিউর যে বেবি, সে খুব মানে
তার কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউটের ক্ষমতা খুব কম, এই জন্য যদি পসিবল হয় বা তার কোনো ধরনের যদি সমস্যা না থাকে তাহলে এই ধরনের বাচ্চাকে আমরা অক্সিজেন থেরাপি দিব না। ট্রাপড এয়ার স্পেসে দেখো কারো যদি এই যে দেখতে পাচ্ছ এখানে বাতাস ফুসফুসের ভিতর গিয়ে আটকে যায়, অর্থাৎ এই যে অ্যালভিওলাই গুলা দেখতে পাচ্ছ ওর লাংটা অলরেডি কলাপস চুপসে গেছে, গিয়ে এখানে বাতাস জায়গা করে নিছে। হ্যাঁ, তো এখানে যদি ওর অক্সিজেন বেশি পরিমাণে ঢোকে, হ্যাঁ, এই বাচ্চাটার ক্ষেত্রে সেটা আর ওয়াশ আউট করতে পারবে না, কারণ তার একটা লাং অলরেডি কলাপস হয়ে আছে, চুপসে আছে, এটা বের করে দিতে পারবে না। তাই এই ধরনের পেশেন্টকে আমরা অক্সিজেন থেরাপি দিব না। অবস্ট্রাকশন ইন ইয়ার এন্ড নোজ, দেখতে পাচ্ছি তার নাকে কানে অবস্ট্রাকশন আছে, নাকটা বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এই ধরনের পেশেন্টকে আমরা অক্সিজেন থেরাপি দিব না। কিন্তু ওই যে বললাম, যখন আমার জীবন ধারণের প্রয়োজনে আমার তাকে অক্সিজেন দেওয়াই লাগবে, তাছাড়া ওকে বাঁচানোই যাবে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই অক্সিজেন দিব। এছাড়া কার্ডিয়াক অ্যারিথমিয়া, অ্যাবনর্মাল হার্ট রিদম যদি থাকে সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিব না। হাইপারক্সিয়া, যদি কারো টিস্যু লেভেলে অক্সিজেন বেশি থাকে সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিব না, যেটা আমরা এবিজি করে দেখতে পাবো। সরি, ব্লাড লেভেল এবিজি করে যদি আমরা ওর অলরেডি অক্সিজেন ওর ভিতরে বেশি দেখতে পাই, যে অক্সিজেন টক্সিসিটি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিব না। সার্টেন টাইপ অফ লাং ডিজিজ, কিছু লাং ডিজিজ যেমন আমরা বললাম সিওপিডি, এক্ষেত্রে আমরা অক্সিজেন দিব না। হাইপার সেন্সিটিভিটি টু অক্সিজেন, এমন কোনো পেশেন্ট যদি থাকে অক্সিজেন দেওয়ার কারণে তার সমস্যা হচ্ছে, র্যাশ হচ্ছে, চুলকানি হচ্ছে, আরো অন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিব না। হাইপার ভেন্টিলেটিং পেশেন্ট অনেক বেশি হাইপার ভেন্টিলেট করতেছে, যেমন ধরো তুমি দৌড়াচ্ছ, হ্যাঁ, দৌড়ানোর সময় অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছ ছাড়তেছো, এটা নিয়ে তোমার আসলে তখন তো অক্সিজেনের প্রয়োজনই নেই, তুমি তো পর্যাপ্ত পরিমাণ শ্বাস নিতেই পারতেছো। তো এইরকম ধরনের পেশেন্টকে আমরা অক্সিজেন থেরাপি দিব না। নোন অর সাসপেক্টেড টক্সিসিটি, যেমন আমরা এবিজি করার পরে যদি হচ্ছে দেখতে পাই যে অনেক বেশি অক্সিজেন তার ভিতরে অলরেডি আছে, কার্বন ডাইঅক্সাইড টক্সিসিটি সৃষ্টি করেছে, এই ধরনের পেশেন্টকে আমরা অক্সিজেন দিব না। দেখো আমরা জেনে নিব অক্সিজেন দেওয়ার ফলে কি কি সাইড ইফেক্ট হতে পারে। স্কিন আর নেজাল ইরিটেশন, যেটা আমরা দেখলাম ওই মেটালিক পিসটার জন্য, আমরা দেখেছি একটা ছবিতে যে ওই লোকের নাকে এখানে ব্লিডিং হচ্ছে, কেটে গিয়েছে। এই ধরনের কোনো সমস্যা থাকলে নেজাল ক্যানুলা অথবা ফেস মাস্কের জন্য যদি হয় তাহলে আমরা তাকে অক্সিজেন দিব না। অক্সিজেন টক্সিসিটি তৈরি হলে দিব না। ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন, নাকের ভিতরে আমাদের যে মিউকাস মেমব্রেন থাকে সেটা যদি অনেক বেশি ড্রাই, সরি অক্সিজেন দিব না বলতেছি পারবো, সরি, যদি এই অক্সিজেন দেওয়ার ফলে তার এই মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে যেতে পারে, তারপরে নাক থেকে রক্ত বের হতে পারে। ওই যে আমরা যে নেজাল ক্যানুলাটা ইউজ করি সেটা দিয়ে অনেক সময় খোঁচা টান লেগে লেগে ব্লাড থেকে রক্ত বের হতে পারে। ইয়ার আর নোজ পেইন, নাকে অথবা কানে ব্যথা হতে পারে। অ্যাবজর্পশন অ্যাটেলেক্টেসিস হতে পারে। ডিপ্রেশন অফ রেসপিরেটরি সেন্টার, এছাড়া ইনফেকশনের রিস্ক থাকতে পারে। এখন এখানে একটা টার্ম আপনারা জানেন না, অ্যাবজর্পশন অ্যাটেলেক্টেসিস, এটা যদি কেউ জেনে থাকেন আমাকে বলেন। কেউ জানেন? কেউ জানেন অ্যাবজর্পশন অ্যাটেলেক্টেসিস কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, অ্যাবজর্পশন অ্যাটেলেক্টেসিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাং কলাপস। আমার লাংসটা যদি চুপসে যায় কোনো কারণে, এরপরে কি হয়, আমরা যে অক্সিজেনটা নিচ্ছি ওটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় ভিতরে, হ্যাঁ, ওটা কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয় না, অর্থাৎ ভিতরে অক্সিজেন টক্সিসিটি তৈরি হয়। তাহলে আমাদের কি হচ্ছে, লাংসটা কলাপস হয়ে যাচ্ছে, এরপরে আমরা যে এয়ারটা নিচ্ছি সেটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ভিতরে, অ্যাবজর্ব হয়ে গিয়ে অক্সিজেন টক্সিসিটি তৈরি করতেছে, এটাকে আমাদের বলতেছে অ্যাবজর্পশন অ্যাটেলেক্টেসিস। আশা করি বুঝতে পেরেছেন সবাই। চলে যাচ্ছে একটা প্রশ্নে, which of the following is a potential hazard of oxygen therapy? ঠিক আছে, অক্সিজেন দেওয়ার ফলে সম্ভাব্য কি ক্ষতি হতে পারে? একটাই অ্যান্সার হবে বেস্ট অ্যান্সার, আপনারা সবাই আমাকে লিখে জানান বেস্ট অ্যান্সার কি হবে।
সবাই কমেন্ট করছে বি। হ্যাঁ, এটাই আমরা যেটা আমি মনে হয় আজকের ক্লাসে সবচেয়ে বেশি এই শব্দটাই উচ্চারণ করেছি, অক্সিজেন টক্সিসিটি। সো হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পটেনশিয়াল হ্যাজার্ড অফ অক্সিজেন থেরাপি? অক্সিজেন টক্সিসিটি। আচ্ছা, এতক্ষণ আমরা অক্সিজেন থেরাপি নিয়ে অনেক কিছু পড়েছি। এরপরে নার্স হিসেবে আমার রোল কি, অক্সিজেন থেরাপিতে আপনার রোল কি, আমরা কি রোল প্লে করতে পারি সেটা আমরা জানবো। তার আগে আপনারা আমাকে বলেন, এই পর্যন্ত অক্সিজেন থেরাপি নিয়ে আমরা যা কিছু শিখেছি এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কি, বা কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আপনাদের যদি কারো সমস্যা না থাকে তাহলে আমি একটু আমার ম্যাম আমি পার্টিসিপেন্ট একটু বলতে চাচ্ছি। প্রশ্ন করব। জি বলেন। আচ্ছা ম্যাডাম, ওই যে ড্রাই অক্সিজেনের কথা বললেন যে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ড্রাই অক্সিজেন দেওয়া যায়, ওটা ডক্টরের অর্ডার অনুযায়ী। যে আমরা যে অক্সিজেনের যে ফ্লো মিটারে যে পানি দেই, অনেক সময় আমিও দিছি অনেক সময়, কিন্তু হচ্ছে ড্রাই অক্সিজেনটা দেওয়া হয় কেন? 2 লিটার বা 3 লিটারে হচ্ছে দেওয়া হয়, আমিও দিছি অনেক সময়। আচ্ছা, ঠিক আছে। এটা আসলে আমি পার্সোনালি কখনো ফেস করি নাই যদিও, কিন্তু আমি শুনেছি অনেক সময় পেশেন্টের হচ্ছে এই কি বলে এটাকে, যখন আমরা এক্সিশন বায়োপসি করি, হ্যাঁ, লাংস এর মধ্যে আমার অনেক বেশি পানি প্লাস ওর মিউকাস মেমব্রেন পুরোটা ফুল হয়ে আছে, হ্যাঁ, তখন আসলে ওর ওই মুহূর্তে আর দরকার নাই যে হচ্ছে আমার তখন হিউমিডিফায়ারের প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ ওর ভেতরটা অলরেডি ভেজা, বা হচ্ছে আমার সরাসরি তাকে অক্সিজেনটাই দেওয়া প্রয়োজন। এটা খুব রেয়ার, মানে আমি আমার লাইফে এখন পর্যন্ত কখনো দেইনি, তবে আমি শুনেছি। সো এটাই হচ্ছে কারণ এক্সিশন ম্যাডাম বায়োপসি। ম্যাডাম আমি এটা হচ্ছে জানা ছিল না, তো বুঝতে পারছি, কারণ আমি হচ্ছে আইসিইউতে কাজ করছি, তো আমরা হচ্ছে ব্রনকোস্কোপি করতাম। হুম হুম ওইখানে ব্রনকোস্কোপি করার সময় মানে অনেক সময় ওই মিউকোমিস্ট দেওয়া লাগতো। হুম। দেওয়ার পরে তখন হচ্ছে এই করার পরে হচ্ছে যিনি হচ্ছে করে তখন উনি হচ্ছে ওইটা অর্ডার দিয়ে যেত। আমি এখন বুঝতে পারলাম ম্যাডাম। হ্যাঁ, এটা হচ্ছে ওর মিউকাস মেমব্রেন তখন অনেক বেশি ভেজা থাকে, আর এক্সিশন বায়োপসি যেহেতু হবে ওই পানিটা বের করে দিবে, সেই সময় অর্ডার থাকে। কিন্তু জি অর্ডার জি ম্যাডাম। থাকলেও এটা আমি আসলে এখন পর্যন্ত কোনো অ্যানেস্থেসিওলজিস্টই তো তখন অক্সিজেনটা অ্যাডমিনিস্টার করে, তাকে কখনো এটা আমি আসলে মেনটেন করতে দেখি নাই, ওই অর্ডারটাই যে ফেস করি। ওই যে ব্রনকোস্কোপি করা হয় তো ম্যাডাম, ওই সময় দিত, আমি দেখছি ম্যাডাম। হুম। আমি ওইটার জন্যই প্রশ্ন করলাম, কিছু মনে করিয়েন না ম্যাডাম। না না না, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আর কারো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি আমার স্টুডেন্টদের মধ্যে থেকে একজনকে প্রশ্ন করব। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে মহুয়া। মহুয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? মহুয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আপনি আমাকে অক্সিজেন থেরাপির 3টা সাইড ইফেক্ট বলেন। আমি আসলে নাইট ডিউটিতে আছি তো এত বেশি কনসেন্ট্রেশন করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে পরবর্তীতে অবশ্যই পড়ে নিবেন। চলে যাচ্ছে আমাদের অন্য একজন পার্টিসিপেন্টের কাছে। দেখতে পাচ্ছি এমডি রিজওয়ান আমাদের সাথে যুক্ত আছেন। রিজওয়ান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রিজওয়ান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মেবি উনি ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে আমজাদ। আমজাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমি সম্পূর্ণ ক্লাসে ছিলাম না, সরি, একটু আগে জয়েন দিছি। জি। আপনি কি আমাকে অক্সিজেন থেরাপির 3টা সাইড ইফেক্ট বলতে পারবেন? ম্যাম এটা কি, আমি সরি ক্লাসে ওইটা ছিলাম না। এমনি কি অ্যালার্জিক রিয়াকশন, আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে? হুম। আচ্ছা, ঠিক আছে, আহ আপনি এটা অবশ্যই পড়ে নিবেন। আমি জি আমার ম্যাম, থ্যাংক ইউ।
ওকে জানতে চাচ্ছি কে আমাকে অ্যান্সারটি করতে পারবেন, আনমিউট করে আমাকে বলেন। অক্সিজেন থেরাপির 3টে সাইড ইফেক্ট। স্কিন ইরিটেশন, হুম নেজাল ড্রাইনেস, হুম অক্সিজেন টক্সিসিটি। জি, আমাকে অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। আপনার নামটা কি? সাগরিকা। ঠিক আছে সাগরিকা, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি নার্স হিসেবে অক্সিজেন থেরাপিতে আমাদের রোল কি সেটা দেখব। নার্স প্লে এ ক্রুশাল রোল ডিউরিং অক্সিজেন থেরাপি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শি হ্যাভ টু অ্যাডমিনিস্টার অক্সিজেন জুডিশিয়াসলি, যেটা আমি আপনাদের বলেছি। তাকে খুব বিচক্ষণতার সাথে অক্সিজেন থেরাপি দিতে হয় অ্যাজ পার প্রেসক্রাইবড বাই ফিজিশিয়ান। এখানে বিচক্ষণতা বলতে বোঝাচ্ছে যে ফিজিশিয়ান আমাকে প্রেসক্রাইব করলে তো আমি অবশ্যই দিব, কিন্তু তার আগে আমার পেশেন্টের জীবন যখন ঝুঁকির মধ্যে থাকবে তখন আমাকে বিচক্ষণতার সাথে চিন্তা করে তাকে অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে হবে। If there is an emergency condition and physician is not available, then she will act with professional autonomy. দেখেন এটাই আমি আপনাদের বলেছি, and administer oxygen in order to save patient life and prevent possible damage. আমাদের ভাইটাল অর্গানগুলো ড্যামেজ হওয়া থেকে বাঁচানোর জন্য এবং রোগীর জীবন বিপন্ন হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য তখন নার্স প্রফেশনাল অটোনমি মেইনটেইন করে রোগীকে অক্সিজেন দিবে এবং তাকে বাঁচতে সাহায্য করবে। নার্স হিসেবে অক্সিজেন থেরাপিতে এটাই আমাদের রোল। দেখেন আমরা একটা প্রশ্ন দেখে নিব, হোয়াট ইজ দ্য মেইন নার্সিং রেসপন্সিবিলিটি ডিউরিং অক্সিজেন থেরাপি? নার্স হিসেবে নার্সের মেইন রেসপন্সিবিলিটি কি অক্সিজেন থেরাপিতে? আপনারা যারা জানেন দ্রুত উত্তর করে ফেলবেন। আমাদের সাথে যুক্ত আছেন দিলরুবা। দিলরুবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দিলরুবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের সাথে যুক্ত আছে মার্জিয়া। মার্জিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। তুমি আমাকে বলো উত্তর কি হবে। What is the main nursing responsibility during oxygen therapy? শুনতে পাচ্ছি আপু। তুমি আমাকে বলো অ্যান্সার কি হবে। আপু, মনিটর অক্সিজেন স্যাচুরেশন এন্ড পেশেন্ট রেসপন্স। হ্যাঁ, what is the main ঠিক আছে মার্জিয়া, তোমাকে ধন্যবাদ। দেখে নিব উত্তর। এনকারেজ হাইপার ভেন্টিলেশন, আমরা পেশেন্টকে অক্সিজেন দেওয়ার সময় বলবো যে হাইপার ভেন্টিলেট করার জন্য জোরে জোরে শ্বাস নেয়, এটা আমরা করবো না, তার মানে এটা হবে না। মনিটর অক্সিজেন স্যাচুরেশন, স্যাচুরেশন দেখবো এবং পেশেন্টের রেসপন্স দেখবো। লিভ দ্য পেশেন্ট আনঅ্যাটেন্ডেড, এটা তো আমরা করবোই না, পেশেন্টকে ফেলে রেখে চলে যাওয়া অবশ্যই আমার কাজ না। অ্যাডজাস্ট ফ্লোমিটার উইদাউট অর্ডার, এটাও করা যাবে না, তার মানে আমাদের সঠিক উত্তর বি। দেখো আমরা আমাদের ক্লাসে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দেখে নিব কনক্লুশন। So it is not practical to maintain patient health without adequate oxygenation. Overall, it cannot be denied that oxygen therapy is a vital treatment option in case of medical emergency. এটা আমরা সবাই জানি। অক্সিজেন থেরাপি আমাদের পেশেন্ট কেয়ার বা ট্রিটমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। এই ছিল আমাদের আজকের ক্লাস। কয়েকটা প্রশ্ন দেখে নিব, দেখে আমাদের আজকের ক্লাস শেষ করব। দেখো, বিফোর স্টার্টিং অক্সিজেন থেরাপি দ্য নার্স শুড হোয়াট? অক্সিজেন থেরাপি শুরু করার আগে নার্সের কি করা উচিত? তোমরা যারা জানো দ্রুত সঠিক উত্তরটি লিখে ফেলো, আমি আমাদের একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করব সঠিক উত্তর কি হবে। অক্সিজেন থেরাপি শুরু করার আগে কি করা উচিত? দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে শাম্মী। শাম্মী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
শাম্মী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের সাথে যুক্ত আছে জলি। জলি, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার স্টুডেন্টরা আসলে ক্লাস করতে করতে মনে হয় ঘুমিয়ে পড়েছে। ম্যাম এটা ডি আনসার হবে। দেখে নিব আমরা উত্তর। নার্স হিসেবে কি করা উচিত? তুমি আমাকে ডি বলেছো না বি বলেছো? একটু কাইন্ডলি যদি আরেকবার বলো। ডি ডি ম্যাম ডি, এ বি সি ডি ডি। ঠিক আছে। এখন নোটিফাই দ্য ফিজিশিয়ান। ফিজিশিয়ানকে আমি অবশ্যই নোটিফাই করব, জানাবো। তারপরে হচ্ছে মেজার ব্লাড সুগার। ব্লাড সুগার আমি কেন দেখতে যাবো? তখন আমার পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, তো আমরা ব্লাড সুগার দেখবো না। অ্যাডমিনিস্টার ব্রঙ্কোডায়ালেটর, এটারও আমাদের প্রয়োজন নাই। চেক অক্সিজেন সিলিন্ডার, তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর। অক্সিজেন থেরাপি শুরু করার আগে আমরা অক্সিজেন সিলিন্ডার এবং ফ্লোমিটার চেক করব। ফিজিশিয়ানকে আমি জানাবো, কিন্তু যেখানে আমার রোগীর অবস্থা খারাপ, আগে তো আমাকে রোগীকে অক্সিজেন দিতে হবে। তাই আমাদের এ নাম্বার সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে ডি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দ্য কালার অফ অক্সিজেন সিলিন্ডার, যেটা আমি শুরুতেই তোমাদেরকে বলেছি। ব্ল্যাক উইথ হোয়াইট শোল্ডার। সবাই সঠিক উত্তরটি কমেন্ট করে ফেলো। আমাদের একজন অলরেডি অ্যান্সারটা বলে দিয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমি যাকে জিজ্ঞেস করবো শুধুমাত্র সে অ্যান্সার করবে। Which patient requires close monitoring while receiving oxygen therapy? কোন পেশেন্টের ক্লোজ মনিটরিং দরকার অক্সিজেন থেরাপির ক্ষেত্রে? এটা কিন্তু আমাদের মাল্টিপল অ্যান্সার হবে, মানে বেশ কয়েকটা অ্যান্সার ট্রু হবে। তোমরা প্রশ্নটি দেখে নাও। আমি আমার একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করব। আক্তারুল, আপনি আমাকে বলেন আমাদের ট্রু অ্যান্সার গুলো কি হবে? ম্যাডাম, এ নাম্বার হবে পেশেন্ট উইথ সিওপিডি, বি হুম। নাম্বার হবে পেশেন্ট উইথ হেড ইনজুরি, সি নাম্বারটাও হবে পেশেন্ট উইথ হার্ট ফেলিওর। ডি কেন হবে না? বি বলছি তো ম্যাডাম। ডি ডি। ডি। হুম। আচ্ছা, আমরা পোস্ট অপারেটিভ পেশেন্ট ম্যাডাম হচ্ছে ওটাও হতে পারে, কারণ পোস্ট অপারেটিভ পেশেন্টের তো হচ্ছে ব্লিডিং হয় অনেক সময়। ইন্টারনাল ব্লিডিং হলে হিমোগ্লোবিন লেভেল কমে গেলে অক্সিজেন কম পাবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা জেনে নিব সঠিক উত্তরগুলো। পেশেন্ট উইথ ম্যাডাম সিওপিডি। ডিও হবে, এ বি সি ডি। ঠিক আছে, পেশেন্ট উইথ সিওপিডি। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমার যদি স্যাচুরেশন কমে যায় তাহলে আমরা অবশ্যই দিব। পেশেন্ট উইথ হেড ইনজুরি পেশেন্টের আমাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, আমরা জানি। হেড ইনজুরি পেশেন্টকে দিব। পেশেন্ট উইথ হার্ট ফেলিওর থাকলেও দিব। এটা আমরা কেন দিব অলরেডি আমরা পড়ানোর সময় এক্সপ্লেইন করেছি। পোস্ট অপারেটিভ পেশেন্টকে অবশ্যই আমরা অক্সিজেন দিই, তার স্যাচুরেশন ভালো থাকলেও আমরা অক্সিজেন দিই। কারণ কি, তখন সে মাত্র অ্যানেস্থেশিয়া থেকে রিভার্স হলো, বা তাকে আমরা স্পাইনাল অ্যানেস্থেশিয়া বা জেনারেল অ্যানেস্থেশিয়া যাই দেই না কেন, তখন তার ভিতরে অক্সিজেন যে রিজার্ভ থাকে সেই রিজার্ভটা কমে যায়। তাই ফ্লোমিটারে বা পালস অক্সিমিটারে আমরা তার অক্সিজেন সঠিক দেখলেও তার ভিতরে রিজার্ভটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কিছু সময় অক্সিজেন কন্টিনিউ করি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। হেলদি অ্যাথলেটস এর ক্ষেত্রে আমাদের প্রয়োজন নাই, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এবিসিডি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। Which parameters help evaluate the effectiveness of oxygen therapy? কোন প্যারামিটার গুলা অক্সিজেন থেরাপির ইফেক্টিভনেস ইভালুয়েট করতে সাহায্য করে? কোনটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের অক্সিজেন থেরাপি কাজ করছে? আমাদের কিন্তু এটা মাল্টিপল অ্যান্সার হবে। তোমরা সবাই ট্রু অ্যান্সার গুলো আমাকে কমেন্ট করে জানাও। আমাদের সাথে যুক্ত আছে সোনিয়া। সোনিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
সোনিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের সাথে যুক্ত আছে রাবু। রাবু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রাবু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কেউ আমাকে শুনতে পাচ্ছেন না? আমাদের সাথে যুক্ত আছে শামিমা। শামিমা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরা এরা কি যুক্ত আছে সবাই? হ্যাঁ, সবাই অ্যাড আছে। আমি তো রেকর্ড করা আছে ক্লাস, আমি একজনের কালকে থেকে ক্লাস করতে দেবো না। জি যাদের ম্যাডাম, যাদের ম্যাম শুনতে নাম পাচ্ছি। বলেছে রেসপন্স করেন নাই, সবাইকে আমি মার্ক করে রাখলাম। একজনকেও কালকে লাস্ট 5 দিন ক্লাস করতে দেবো না আমি, হ্যাঁ? সবাইকে রিমুভ করা হবে। 5 থেকে 6 জনের নাম বলছে ম্যাম, 7 ম্যাডাম, থেকে 8 শুনতে জন পাচ্ছি। কেউ রেসপন্স করেন নাই। 7 জনের একজনও ক্লাস করতে পারবেন না কালকে থেকে। শামিমা, আপনি আমাকে বলেন সঠিক উত্তর কি হবে? তুমি অক্সিজেন স্যাচুরেশন। হুম, এটা আমাদের মাল্টিপল অ্যান্সার হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের কোন প্যারামিটার গুলো আমাদের অক্সিজেন থেরাপির ইফেক্টিভনেস, যে অক্সিজেন থেরাপি যে আমাদের কাজ করছে সেটা আমরা কোন প্যারামিটার গুলো দেখে বুঝবো। আমাদের এখানে মাল্টিপল অ্যান্সার ট্রু হবে। আপনি আমাকে বলেন কোন অ্যান্সার গুলো সঠিক। অক্সিজেন স্যাচুরেশন, রেসপিরেটরি রেট, হুম, আর হচ্ছে স্কিন কালারও তো হতে পারে ম্যাডাম। শামীমা, আপনাকে ধন্যবাদ। আমি সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। অক্সিজেন স্যাচুরেশন, যেটা আমরা পালস অক্সিমিটারে দেখি, এটা সবাই জানি। আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেল, যেটা আমরা পড়লাম। আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেলে আমরা অক্সিজেনের লেভেল, কার্বন ডাই অক্সাইডের লেভেল, পিএইচ লেভেল সবগুলো দেখতে পাই। তাহলে সেখান থেকে আমরা একটা ধারণা নিতে পারবো যে হচ্ছে আমাদের অক্সিজেন থেরাপি কাজ করছে কিনা বা অক্সিজেন টক্সিসিটি তৈরি হয়ে যাচ্ছে কিনা। তাহলে এটা আমাদের ট্রু হবে। রেসপিরেটরি রেট দেখে, রেসপিরেটরি পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের পেশেন্টের অক্সিজেন দরকার বা স্যাচুরেশন কমে যাচ্ছে। যখন সে নর্মালি শ্বাস নেবে আমরা বুঝবো যে আমাদের অক্সিজেন থেরাপি কাজ করছে। এছাড়া স্কিন কালার, আমরা জানি স্কিন যখন ব্লু হয়ে যায় সেটা সায়ানোসিস ইন্ডিকেট করে। তাহলে স্কিন কালার দেখেও আমরা বুঝতে পারি যে হচ্ছে আমাদের অক্সিজেন থেরাপি কাজ করছে কিনা। ঠিক আছে। আর বডি ওয়েট, এটা তো বডি ওয়েট দেখে আর আমরা অক্সিজেন থেরাপি কি বুঝবো? বডি ওয়েট দিয়ে তো এখানে কোনো কিছুই চেঞ্জ হবে না। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্রুত প্রশ্ন করে ফেলবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্রুত প্রশ্ন করে ফেলবেন। আর আজকের ক্লাস কেমন লাগলো সবাই আমাকে লিখে জানান। দেখতে পাচ্ছি কারো কোনো প্রশ্ন নেই আমাদের আজকের ক্লাসটি, তাহলে আমরা এখানে শেষ করব। সবাই ভালোভাবে পড়াশোনা করবেন। আশা করব সবাই এই চেষ্টা করবেন যেন সবাই একবার পরীক্ষা দিয়েই পাশ করে ফেলতে পারেন, বা পোস্ট বেসিক যারা আছেন তাদের জন্য একবার পরীক্ষা দিয়ে অ্যাডমিশনে চান্স পেয়ে ফেলতে পারেন। সবাই এভাবেই পড়াশোনা করবেন। আমি জানি সবাই ডিউটি করে অনেক বেশি টায়ার্ড থাকেন, কিন্তু তারপরেও অ্যাটলিস্ট আপনারা যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা করেও প্রতিদিন রেগুলার বেসিসে পড়াশোনা করেন, পড়াশোনার ফ্লোটা অন্তত ধরে রাখেন, তাহলে আমি বিশ্বাস করি পাশ করা সম্ভব। সবাই ভালোভাবে পড়াশোনা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, আল্লাহ হাফিজ।
ম্যাডাম, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।